তো হেডলাইন লিখবো ভারতের তুর্কি আগমন বা আক্রমণ, যা লিখবো। আর আজকে আমরা জানবো যার হিস্ট্রি, সেটা হচ্ছে হিস্ট্রি অফ সুলতান মাহমুদ, বা আমরা যেটা বলি গজনী সুলতান মাহমুদ। এর আগের ক্লাস আমরা কি দেখেছি? ভারতবর্ষে আরবদের আক্রমণ, তাই না? ঠিক আছে, তো আজকে তারপরের স্টেপ হবে। আজকে বেসিক্যালি আমরা 998 থেকে শুরু করে 1030 মতো এই সময়টা আমরা আজকে দেখব। ঠিক আছে, এডি। এর আগে আমরা কত দেখেছিলাম? 600 থেকে 712 বা ধরুন 800 কাছাকাছি দেখেছিলাম, তাই না? মাঝে কিছুটা গ্যাপ থাকবে, তারপরে এটা শুরু হয়ে যাবে। তো আমরা আবার 1000-1500 বছর পেছনে চলে যাব। তো তোমাদের কনসেন্ট্রেশন লাগবে যেহেতু, তো আমরা সবাই মিলে যাব। রেডি হয়ে যাও, ঠিক আছে? তো আমরা আগের দিন দেখেছিলাম যে আরব থেকে কী হয়েছিল? আরবের কারা ছিল? মোহাম্মদ বিন কাসিম খলিফা, এরা কি করেছিল? ভারতে আগমন করেছিল, আর তারা সিন্ধ দখল করেছিল। কার সাথে যুদ্ধ হয়েছিল? দাহিরের সাথে। এই হিস্ট্রি আমরা আগেরবার জানলাম। এবার দেখব তারা তো এখানে এসেছিলো, তারপরে কি হলো না, তারা 100-150 বছর পর ভারতে আবার আগমন করবে, আক্রমণ হবে তুর্কিদের। ঠিক আছে, তা আমরা তাদের হিস্ট্রি জানবো। তুর্কিদের মধ্যে যিনি ছিলেন সে হচ্ছে সুলতান মাহমুদ গজনি বা গজনবী বলা হয়, ঠিক আছে? আর ইনি একজন তুর্কি শাসনকর্তা ছিলেন। প্রথম কোয়েশ্চেন এটাই, যদি কোয়েশ্চেন দেয় যে মাহমুদ তিনি কি আফগান ছিলেন, না তুর্কি ছিলেন, না তিনি ইরানি ছিলেন, কী হবে অ্যান্সার? আর যদি বলা হয় যে মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? আরব। তাহলে এগুলোই কোয়েশ্চেন হবে, ম্যাচ দিয়ে দেবে। তারপরে দেবে বলো তো আমাদের ঘুরি, মোহাম্মদ ঘুরি, উনি কী ছিলেন? তো নেক্সট আসবো, এরপর আমরা পড়বো, ঘুরি সাম্রাজ্য পড়বো। ভারতে মুসলিম ইনভেনশন হচ্ছে, এগুলো আমরা দেখবো, তাই না? তো আমরা এখন ইতিহাসটাই চলছে ভারতবর্ষে মুসলিম ইনভেনশন, তাই না? ব্যাস, তো শুরু করা যাক। লিখে নিয়েছি, ঠিক আছে? ম্যাপ ফ্যাপে লিখে নিয়েছি, তাই তো? এবার আমরা জানবো, প্রথম হেডিং দেবো সুলতান মাহমুদ গজনি, তাই না? গজনি সুলতান মাহমুদ। তো আমরা প্রথমে জানবো যে মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া। আমরা যখন আজকে হিস্ট্রি জানবো, আমরা প্রথম জানবো কি সেন্ট্রাল এশিয়া। কোন পার্টটা সেন্ট্রাল এশিয়া? এই যে অঞ্চলটা, দ্যাটস কল কি সেন্ট্রাল এশিয়া। এখানে এই অঞ্চলকে সেন্ট্রাল এশিয়াতেই যখন ভারতে মুসলিম ইনভেনশন হচ্ছে আমরা দেখছি, তখন সেন্ট্রাল এশিয়া থেকেই সব হবে। আমরা এর আগে আরব ইনভেনশনে পড়লাম, তাই না, আগের দিন? সেন্ট্রাল এশিয়া, এই যে আফগানিস্তান, ইরান, এই যে উপরের পার্টটা পাকিস্তান, এইগুলো থেকেই ভারত দিকে ইনভেনশন হবে। আমি এটা পাকিস্তান লিখছি, দ্যাট টাইম ইট ওয়াজ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ভিতরেই তখন এটা ছিল। আমার আফগানিস্তান ইন্ডিয়ার ভিতরে ছিল। কিন্তু তো যত কিছু হবে না, সব কিছু কোথা থেকে হবে? সেন্ট্রাল এশিয়া থেকে হবে। তো সেই সময় সেন্ট্রাল এশিয়াকে না বলা হতো, কি বলা হতো জানো? রাজনৈতিক খেলার ময়দান। তো কোয়েশ্চেন দেয় এনসিয়েন্ট পিরিয়ড বা মিডিয়েভাল পিরিয়ড, কাকে, কোন অঞ্চলটাকে কি বলা হয়? রাজনৈতিক খেলার ময়দান, পলিটিক্যাল গ্রাউন্ড। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? সেন্ট্রাল এশিয়া। কারণ ওখান থেকেই যত কূটনীতিক বলো, রাজনৈতিক বলো, ওখান থেকেই সব কন্ট্রোল হতো, ওখান থেকেই সব রাজারা আসতো, ইনভেনশন করতো, লুট করতো, এইভাবে চলে যেত। ওদের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অন্য জায়গায় করতো, প্রচার করতো, ওদের ধর্ম প্রচার করতো, সব ওখান থেকেই হতো। আমরা হিস্ট্রি পড়ছি, আমরা কি বললাম? আমাদেরকে 3টে পার্টে পড়তে হবে। প্রথমে কি থাকবে? ভূমিকা, ঠিক আছে? তারপরে কি থাকবে? কারণ। তারপর কি থাকবে? ফলাফল, ওর ফলে কি হয়েছিল। এই 3টে যদি আমরা মেন্সেই বলি বা প্রিলিমসে বলি বা অপশনালও বলি, 3টে যদি আমরা ঠিক মতো করে করি, প্রত্যেকটা নোটসকে যদি 3টেভাবে অ্যানালাইজ করতে পারি, তাহলে আমরা এটাকে লিখতেও পারবো, প্লাস এমসিকিউ কমপ্লিট হবে, সবই কমপ্লিট হবে, ঠিক আছে? এই 3টেকে আমাকে ধরে রাখতে হবে। তো ভূমিকা মানে কি হচ্ছে? মানে ভূমিকার ইংলিশ মানে কি? ইন্ট্রোডাকশন। আমি আজকে পড়াবো সুলতান মাহমুদ গজনি বা আরবদের তুর্কিদের ভারত আক্রমণ বা আগমন,
এই যে পার্টটা, তো আমরা এদের ভূমিকা আমায় জানতে হবে তুর্কি কে, কারা তুর্কি, মাহমুদ কে ছিল, তাই না, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। যখন ওটা জেনে যাব কোন জায়গায়, তখন আমাদের ভূমিকা হয়ে যাবে। তারপরে দেখব কেন আক্রমণ করেছিল, ঠিক আছে, তারপরে দেখব যে তার ফলাফলে কী হয়েছিল, ঠিক আছে। তো আমরা প্রথমে কারণে ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা পড়ছি সুলতান মাহমুদ, আমাদের মেন টপিক গজনী সুলতান মাহমুদ। তা আমাদেরকে জানতে হবে গজনী কোথায়, আমাদেরকে জানতে হবে মাহমুদকে, তার বাবার নাম কি, তারা কি করতো, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানতে হবে। তো মধ্য এশিয়ায় একটা রাজা ছিল, যার নাম ছিল কি, সুবুক্তগিন, সুবুক্তগিন, ঠিক আছে, মধ্য এশিয়ার রাজা ছিল সুবুক্তগিন। তার বাবার নাম কি ছিল, আলপ্তগিন, তাই না। সে কি করতো, সে একজন স্লেভ ছিল, কিন্তু তার ছেলে আর স্লেভ ছিল না। তার ছেলে সুবুক্তগিন কিন্তু আর স্লেভ ছিল না। তার ছেলে কি করেছিল, সুবুক্তগিন এই অঞ্চলটা, সেন্ট্রাল এশিয়ার এই অঞ্চলটাতে ও স্বাধীন ঘোষণা করেছিল, ইন্ডিপেন্ডেন্ট কিং, ঠিক আছে। আর নিজে ইন্ডিপেন্ডেন্ট কিং হিসাবে নিজেকে ঘোষণা করে দিয়েছিল, ঠিক আছে। যখন ও নিজে ইন্ডিপেন্ডেন্ট কিং হিসাবে ঘোষণা করলো, তো নিজের রাজ্য তৈরি হয়ে গেল, নিজের প্রশাসন ব্যবস্থা তৈরি হয়ে, নিজের আর্মি ব্যবস্থা তৈরি হয়ে গেল, ঠিক আছে। যেই আর্মি হাতে পাবে কে, গজনী, তার ছেলে সুবুক্তগিনের, আমাদের সুবুক্তগিনের ছেলে মাহমুদ গজনী, বা হিন্দিতে বলো মোহাম্মদ গজনবী, ঠিক আছে। সে হাতে পেয়ে যাবে আর্মি। আর ওই আর্মি যে হাতে পাবে, তারপর থেকে ওকে কেউ পেছনে তাকাতে হবে না, গজনবী। কেন, ও আর্মি যখন হাতে পাবে, তো ওর আর্মিতে এমন কি থাকবে যে ওরা পেছনে তাকাতে হবে না। ওদের মডার্ন টেকনোলজি ছিল, সবই ছিল, বুঝতে পারছি, আমাদের ভারতীয় এত রাজার মধ্যে। কিন্তু ওর আর্মির, আর যতগুলো আর্মির থেকে ওর আর্মির একটা সব থেকে বেশি আলাদা ব্যাপার ছিল গজনীর, বা সুবুক্তগিনের পরে তার ছেলে যে আর্মিটা পায়, মোহাম্মদ গজনী, সুলতান মোহাম্মদ গজনী, উনি যে আর্মিটা পায়, যে আর্মিটা তৈরি করে, সে আর্মিটাতে কোনো টাকা দিতে হতো না, উইথাউট পেতে কাজ করত। তারা ধর্মযুদ্ধ করত। যখন কেউ টাকার বিরুদ্ধে করবেন, আজ আমাদের আর্মিরা আছে সব দেশের, টাকা মাইনা দেয়, তাদেরও পেট চলে, এই চলে। কিন্তু কেউ যদি কি করে, স্বেচ্ছায় করে, তাহলে ও কী মানে কী না লড়বে, তাই না, বুঝতে পেরেছি। এই মাহমুদের যে, আমাদের সুলতান মাহমুদ গজনীর যে সৈন্যবাহিনী ছিল, সে ছিল উইথাউট পে। এরা কোনো টাকা নিত না মাহমুদের কাছ থেকে। এরা কী করতো, ধর্মযুদ্ধ করত। যার ফলে কি হবে, ও ভারত আসতে সক্ষম হবে, তার জন্য সবাই মরতে পর্যন্ত পারবে। আর তার সাথে সাথে কী ছিল, ওয়েল্ড বক্তা ছিল একদম, ওই সৈন্যবাহিনীকে চাঙ্গা রাখতে পারতো যে কোনো সময়। তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তার ভারত আক্রমণ করার, ভারতের রাজাদেরকে হারানো, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। শুনতে ভালো লাগছে না, দেখলে লিখতে হবে ভাই, মানে শুনে লাভ নেই, আগেই বলছি, শোনা লিখতে থাকো, নোট তৈরি করতে থাকো, সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটাই নোট হবে, শুনতে হবে। কান, ওই জন্য আমাদের কী করেছে ভগবান, আমাদের কান, মুখ, নাক এগুলো একটু ডিস্ট্রিবিউট করেছে, সবার থেকে একটু দূরত্ব করে দিয়েছে। যদি এটা যদি একই হতো, বা শুধু শোনার সময় শুনতে হবে এটা, তাহলে আলাদা রাখতো না, এক জায়গায় করে দিত, কানের ভিতরে ফুটো দিয়ে দিত, ওখানে নাক করে দিত, সব করে দিত একটা জায়গার মধ্যে। ওই সে আমাদের ছোটো ছোটো হোম থিয়েটারগুলোর মতো, ঠিক আছে। তো নিশ্চয়ই আলাদা দিয়েছে, যখন আলাদা শুনবে আর নিজের খাতায় লিখবে, হাতেও আরও অনেক ডিস্টেন্স দিয়েছে, তাহলে এখানে হাতটা ঝুলতো মুখ থেকেই, ওখান তাহলে এইভাবে লিখতে হতো। চাপ যখন দিয়েছে আলাদা, শুনবে, মাইন্ডে স্টোর করবে, সাথে সাথে লিখতে থাকবে, নোট এইভাবে তৈরি হবে, ঠিক আছে। প্রথম জানলাম আলপ্তগিন, তার ছেলে সুবুক্তগিন, তার ছেলে কে হবে, মাহমুদ। এরা বেসিক্যালি আফগানিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়াতে, তাহলে আমরা রিজন লিখব কোন জায়গায় এরা কি করছে, এরা রাজত্ব করতো। তো এদের রিজন যে জায়গাটা হবে, সেই জায়গাটা হবে আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে, আমাদের ইরান কিছু পার্ট, এই পার্টটা, এই ছবিতে আমরা দেখিয়ে দিয়েছি, এই পার্টটাতে তারা কি স্বাধীন করে রাজত্ব করেছিল। তো পুরো পার্টটাতে তারা রাজত্ব করতো। এবার তারা কি পুরো পার্টটাতেই থাকবে, অবশ্যই থাকবে না, তারা একটা থাকার জায়গা থাকবে।
যেখান থেকে ওরা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ চালাবে, যেখান থেকে তাদের অর্থনৈতিক ব্যবস্থা চালাবে, যেখান থেকে তারা সবাইকে আক্রমণ করতে যাবে, আবার যে জায়গাটা জয় করবে আবার ওখানে এসে চলে আসবে, যেটা ওদের বাড়ি বলতে পারবো অ্যাডমিনিস্ট্রেটিভ। যেমন মোদি, তো মোদি হচ্ছে প্রধানমন্ত্রী, তো মোদি কি সব জায়গায় বিরাজ করবে, সব জায়গায় থাকবে না, কারণ ওর একটা সেন্ট্রাল জায়গা আছে, সেটা হচ্ছে কি দিল্লি, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো সেই সময় কী হবে, এদেরও একটা ক্যাপিটাল থাকবে, কোয়েশ্চেন দেবে মাহমুদদের ক্যাপিটাল কোথায় ছিল, সুলতান মাহমুদের, তো ক্যাপিটাল হবে গজনি, লিখে রাখবো। তো গজনি বলে একটা জায়গা যেখানে কী হবে, ক্যাপিটাল, রাজধানী কার, সুলতান মাহমুদের। ঠিক আছে, এমন পড়বো এখানে আমরা যে মুখস্থটা যেন এখানেই হয়ে যায়, কারণ আমাদের অনেক পড়া আছে। তাহলে তোমরা বাড়ি থেকে কী করবে, রিভাইজ করবে, মুখস্থ আমাদের এখানে হবে, পিকচার আমরা কোনোদিনও ভুলবো না, তাতে যাই হয়ে যায়। ঠিক আছে, চোখের সামনে গেলে পিকচার আমাদের লাইফে আমরা ক্লাস 1-এ 2-এ 4 মানে 4 থেকে আমরা আমাদের প্রত্যেকটা হিস্ট্রি বলতে পারবো আমাদের লাইফে, যে আমরা আগে এখানে যেতাম, এই করতাম, অনেক পুরনো হিস্ট্রি, একদিনের কথা আমাদের মনে পড়বে, আজ থেকে 20 বছর আগের কথা মনে পড়ে যাবে, তাই না? এখন পাই টু পাই, কারণ আমরা ওগুলো করে এসেছি, আমাদের সময় পিকচার ছিল। আমাদের ইতিহাস পড়তে এগুলো বুঝতে ভুলে যাই, এগুলো কারণ এটাই হচ্ছে যে আমাদের সময় পিকচার ছিল না। তো যদি আমরা জিনিসটাকে পিকচারাইজ করে যাই, তাহলে তার আমাদেরকে পড়তে হবে না। আমরা কি ওগুলোকে আর কোনো দিন পড়েছি? কিন্তু আমাদের ছোটোবেলাকার জিনিস সব কিছু মনে আছে। তো আমরা এখানে পিকচারাইজ, আমাদের এখানে ব্রেনটাকে আমরা ওই সময়কে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের পিকচারাইজ হয়ে যাবে, সারা জীবন মনে থাকবে। এটা থেকে শুরু হচ্ছে, এবার তো কঠিন কঠিন পার্ট ঢুকবো না আমরা, এবার যত আগে দিকে যাব অনেক জিনিস জানতে হবে। ঠিক আছে, তো আমরা কি জানলাম তাহলে গজনির আমরা স্ট্রাকচার। তাহলে আমরা যদি বলি এর আগে আমরা যেটা পড়লাম আরবদের সিন্ধু বিজয়, তো তাদের রাজধানী বা তাদের জায়গাটা কোনটা ছিল, এইটা ছিল, তাই না? তাহলে এখান থেকে এইভাবে এসেছিল, তাই না? ব্যবসা, গল্প সব কিছু বললাম। এরা কোথা থেকে আসছে, তাহলে এখান থেকে আসছে। ঠিক আছে, তো দুটো স্ট্রাকচার আমাদের তৈরি হচ্ছে। এর আগের স্ট্রাকচার আমরা এখান থেকে দেখেছি, এবারে এখানে স্ট্রাকচার এখান থেকে দেখছি। বুঝতে পেরেছি? তাহলে এইবার যখন এর আমরা আগের দিন 712 আমরা গল্প পড়লাম, 712 এডি, কে এখানকার যে রাজা, যা রুলার নাম পেলাম, কে পেলাম, মোহাম্মদ বিন কাসিম, তাই না? মোহাম্মদ বিন কাসিম পেলাম। আরব ছিল, তারা ভারত আক্রমণ করলো, এখানকার যারা রাজা ছিল তাদেরকে হারিয়ে পড়ে তারা ভারতে মানে এন্ট্রি মারলো সুলতান পলসি। তার সাথে সাথে এখানে কি হয়ে গেছিলো না, এখানে সেই সময় হজরত মোহাম্মদ জন্ম হয়েছিল তার আগে কত সালে, কেউ বলতে পারবে? 570 এডিতে। তারপরে কি হলো, এখানে একটা নতুন ধর্মর আবিষ্কার হলো, যেটা আমরা মুসলিম ধর্ম বলি। তো ওই ধর্ম কী হবে, ওই ধর্ম যখন ইনি মারা যাবেন প্রফেট সাহেব, তখন প্রফেট সাহেব মারা যাওয়ার পর কী হবে না, এখানে তখন ওই ধর্মর কী হবে, কে চালনা করবে, ওই জন্য কি খলিফা নিযুক্ত হলো। খলিফা, আগেকার হিস্ট্রিটা বলছি আমি, তাই না? আর খলিফা কে হবে এই নিয়ে যুদ্ধ লাগলো। কেউ বললো ওদের ব্লাড, আমাদের মোহাম্মদ সাহেবের ব্লাডের লোকেরা খলিফা হবে, আর কেউ বলবে একদম নৈতিক, যারা কোরআনের ফলো করবে, যারা ভালো জ্ঞানী গুণী ব্যক্তি হবে তারা খলিফা হবে, যারা ব্লাড মানবে তারা হবে শিয়া, যারা ওদেরকে মানবে মানে জ্ঞান মানবে তারা হবে সুন্নি। তো এইভাবে এই জিনিসটা শুরু হবে, তারপরে এদের মধ্যে ঝামেলা রাখবে। কিন্তু আরব যে দেশ, তাহলে এখানেও রাজা থাকবে, এখানেও রাজা থাকবে, তার সাথে থাকবে খলিফা, একমাত্র আরব দেশ। মানে এই আরব দেশ যেভাবে চলবে, ওখানে রাজা প্লাস খলিফা চলে। তো আমরা কি বলবো, এটা কি তাহলে ধর্মভিত্তিক দেশ বলবো, কি ধর্ম রিলেটেড দেশ? হ্যাঁ, তাহলে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ধর্ম রিলেটেড না, ওখানেও পোপ থাকে প্লাস রাজা থাকে। তাহলে ওখানে পোপ আর রাজার যা রিলেশন, এখানে তো তাই রিলেশন, তাই না? তো এমনকি মানে এগুলো না, এগুলো পাশাপাশি চলে। আমাদের এখানেও আমরা অনেক রকম হিস্ট্রি দেখি, যখন রাজা আর আমরা তার ধর্ম দুটোকে পাশাপাশি নিয়ে চলে, তবেই রাজা ঠিক থাকতে পারে, তাই না? থাকে না যে এই রাজা থাকে, তার একটা ধর্ম থাকে, সেই ধর্মটাকে তারা কি করে, ওই ধর্ম তারা ফলো করে, প্রচার করে রাজা। বা যদি রাজা কোথাও যুদ্ধে যাচ্ছে, তখন পুজো পার্বণ করে যাচ্ছে, তাই না? তো সবাই একটা ধর্ম রাখবেই, ধর্ম না থাকলে মানুষ কী হয়ে যাবে, ধর্মহীন হয়ে যাবে। তুমি উল্টাপাল্টা কাজ করবে, যেটা করার নয় সেটা করবে। আজকে আমরা মানুষকে ভালোবাসি, তাই তো আমরা আজকে কোনো খারাপ কাজ করি না, একটাই কারণ আমাদের মনে ধর্ম আছে বলে, তাহলে তুমি খারাপ হয়ে যেতে।
তোমার কোনো খারাপ কাজ করতে তোমার অসুবিধা হতো না। এই যখন আমরা জন্ম হয়েছিল তারপরে আমাদেরকে মা বাবা কী বলতো, বাবু এই ঠাকুরকে প্রণাম কর, তাই না, শেখাতো না? ওই যদি প্রণাম না করতাম, ওই না শিখতো, তাহলে আমরা কিন্তু অধর্মী হয়ে যেতাম। অধর্মী মিন্স মানে এই নয় ধর্ম মানে, অধর্মী মিন্স মানে মানুষকে না মানে। লেকচারটা বড় বেশি ইসের দিকে চলে যাচ্ছে, ধর্ম হচ্ছে সাধুবাদী লেকচার হয়ে যাচ্ছে। তা আমি আবার ফিরে আসছি ইতিহাসে। তা আমি এখান থেকে কি বুঝতে পারলাম, রাজা শুধু একা কোথাও চলছে না, রাজা তার সাথে ধর্ম চলছে, তাই রাজা ঠিক থাকছে। ঠিক আছে, তো এগুলো এখন ফর্ম হচ্ছে, কিন্তু আগে কিন্তু শুধু রাজা থাকতো, একদম আগে চলে যাবে তখন শুধু নর্মাল কী হতো, তারা মানুষ জঙ্গলে বাস করতো, অত ধর্ম ফর্ম ছিল না তাদের। কিন্তু যখন বড় ক্ষেত্রে হতে গেলে তখন ধর্ম হবে। তো ধর্ম মানুষকে খারাপ কাজ করতে যে আটকাবে, সেটা হিন্দু ধর্ম হতে পারে, মুসলিম ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে। তারা কোনোদিনও বলে না মানুষকে মারুক, তারা কোনোদিনও বলে মানুষের উপর চাপিয়ে দাও, তারা শুধু পিস শান্তির কথা বলে গেছে প্রত্যেকটা ধর্ম। তো এদেরও এই জন্যই আমরা দুটো কথা পাচ্ছি, রাজা পাচ্ছি আর কী পাচ্ছি। তো এই যে রাজাগুলো আমরা যখন পড়বো, তার সাথে কী পাবো, রাজা পাবো, আর তার সাথে খলিফা বা একটা ধর্ম পাবো। আমাদের এখানেও রাজা পাবো, তার সাথে ধর্ম। আমরা যখন রাজা পড়ি কী বলে, অশোক কোন ধর্ম নিয়েছিল, বৌদ্ধ। কেন পড়ি, এবার বুঝতে পারছি তো। তা রাজা প্লাস ধর্ম প্যারালাল চলবে। আলটিমেট আমরা দেখবো লাস্ট অব্দি যে রাজা থাকবে দেখতে পাবো। ঠিক আছে, এখানে যখন কি আমাদের আসবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে, তার সাথে সাথে ওরা খ্রিস্টান মিশনারি করবে। ধর্ম ছাড়া যাবে না ভাই, অধর্মী হওয়া যাবে না। এবার এটাকে অনেকভাবে করে, সেগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে, যারা অনেক খারাপ ব্যাখ্যা করে সেটা আলাদা, খুবই আলাদা ব্যাপার, এরকম করা উচিত না। ধর্মের নামে রাজনীতি আর কি। ঠিক আছে, আমাকে যে একটা কোয়েশ্চেন আসতো, দুটো জিনিস, একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস। ঠিক আছে, তা আগেকার দিনে এই ধর্মর নামে ধর্মটাকে খারাপ ব্যাখ্যা করা হতো। এখনও আগেকার বলছি, মানে এখন প্রেজেন্ট ধর্মটাকে খারাপ কাজে লাগে, মানে ভালো জিনিসকে খারাপ করে। আগে এটা কেন হতো না বলো তো? কেন, এটা আমাকে জেনে বলবে তোমরা। হ্যাঁ, এটা তোমার টাস্ক দেওয়া থাকলো, আমি সবাইকে ওপিনিয়নটা শুনবো। ঠিক আছে, এটা ইথিক্সের ব্যাপার। তো যাই হোক, আমি দিয়ে রাখলাম। তো আমরা কি বললাম, তাহলে এখান থেকে আসবে তো সুলতান, যখন মাহমুদ আসবে আমাদের, তো ওনারও কিছু একটা ধর্ম থাকবে, উনিও কোনো ধর্মকে মানবে। কি ধর্ম সেটা? মুসলিম ধর্ম। কিন্তু উনি প্রথমবার, মানে যখন হজরত মোহাম্মদ উনি মারা যাবেন সব, তারপর থেকে খলিফারা আসবে, আর তারাও কী করবে, যত রাজার সাথে যতগুলো জায়গা যাবে কী হবে, প্রথম ওরা আলাদা কাজ করবে, ওরা ধর্ম প্রচার করবে শান্তিভাবে, ধর্ম প্রচার মুসলিম ধর্ম। তো মুসলিম ধর্ম পুরো অঞ্চলে প্রচার হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে সাথে কী হবে, রাজাও কোনো জায়গা দখল করলো, বা রাজা কোনো জায়গায় দখল করলো, ওখানে মুসলিম ধর্ম প্রতিষ্ঠা করলো, বা সেপারেটভাবে শুধু ধর্ম প্রচার করতে হবে, এইসব কাজ চলছিল। তো এই অঞ্চলটা কি হয়ে গেছিলো সেই সময়, মুসলিম ডোমিনেটেড একটা রিজন হয়ে গেছিলো, মানে ধর্মর দিক দিয়ে। ধর্ম এখানে মেজর পার্ট কি চলতো, মুসলিম ধর্ম চলতো এইসব অঞ্চল। তারা ওইভাবে শান্তিতে থাকতো। তাহলে এখানকার লোকজন সেন্ট্রাল এশিয়াতে কোন ধর্মকে বিলং করছে অ্যাট দ্যাট টাইম? ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্ম তারা কি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, বা তারা স্বেচ্ছায় গ্রহণ করেছে। কিন্তু সেন্ট্রাল এশিয়া ইসলাম ধর্ম হয়ে গেছে। হ্যাঁ, হজরত মোহাম্মদের যখন মারা গেল, খালিফারা এই জিনিসটা করলো, বা হজরত মোহাম্মদ তো সেটা কোরআনে কম্পোজিশন ছিল, তাদের কোরআন অনুযায়ী চলছে আর কি। বুঝে গেছি, এইটুকু বুঝতে পারছি। আমরা এগুলোকে তৈরি করছি। ঠিক আছে, তাহলে এই যখন গজনি যখন ইসে বসবে, কিসে সিংহাসনে বসবে, গজনি জানবে উনি ওয়ার্ল্ড ডিপ্লোম্যাটিক কিং, কিন্তু সব থেকে বড় ডিপ্লোম্যাটিক কিং ছিল কিন্তু তুর্কিদের। উনি চারটিখানি রাজানো ছিল না, কিন্তু প্রচুর জ্ঞান ছিল না। উনি প্রথম যেটা করলেন, যে একটা টাইটেল অ্যাডপ্ট করলেন। ঠিক আছে, যে টাইটেলটার নাম হচ্ছে সুলতান। লিখব, হিস্ট্রিতে প্রথম রাজা, দ্য ফার্স্ট কিং ইন দ্য ওয়ার্ল্ড হু অ্যাডপ্ট দ্য টাইটেল অফ সুলতান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
দ্য ফার্স্ট রুলার ইন দ্য ওয়ার্ল্ড হু অ্যাডপ্ট দ্য টাইটেল অফ সুলতান। তারপর থেকে আমরা যত রাজা পড়বো সুলতানই পড়বো, তাই না? পড়বো কি না? এই সুলতান রাজিয়া, তো সুলতান এই, তাই না? সুলতান মানে সব সুলতান টাইটেল পড়বো, তারপরে আলটিমেট সুলতান একটা সিনেমা হয়ে যাবে, তাই না? তারপরে সুলতান নামটা আমাদের ভারতবর্ষে ভালোভাবে থেকে যাবে, তাই না? তো উনি প্রথম সুলতান টাইটেলটা অ্যাডপ্ট করলেন। কিন্তু রাজাটা কে ছিল? রাজাটা কে ছিল? কার কথা বলছি আমরা? মাহমুদ। মাহমুদ কে কে কি প্রথমবার সুলতান টাইটেল নিল? তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেবে ফিলিমসে, যে মেন্সে দেবে যে রাজাদের মধ্যে কে প্রথম সুলতান টাইটেল অ্যাডপ্ট করেছিল? মাহমুদ। এবার হঠাৎ কেনই বা সুলতান টাইটেল অ্যাডপ্ট করবে? আর টাইটেলটা অ্যাডপ্ট করছিল 998 এডিতে। যদি আমাদের কোয়েশ্চেন আছে যে কত সালে প্রথম টাইটেল অ্যাডপ্ট করেছিল, তো কী হবে? 998 এডি, তার সাথে লিখে। তাহলে কেন করলো? কেউ বলতে পারবে কেন? বা আগে কেন থেকে আগে কি মানে আমি কোয়েশ্চেনটা মারি যে সুলতানের মানে কি, সুলতানটার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সুলতান? এই যে সুলতান এবার আমাদের তো চলে এলো মুখে, এবার এটা হিস্ট্রি পড়লে পড়তেই থাকবো, সুলতান সুলতান করে আমাদেরকে পড়তেই থাকতে হবে, তার মানেটা জানতে হবে, তবেই তো ওগুলো আমার মাথায় ঢুকবে না। যখন আমরা এই ঢুকবো সুলতান ডাইনেস্টি চলে আসবে এবার, তাই না? সুলতানি বংশ পড়বো না এবার। তো তার আগে সুলতান মানেটা যদি না জানি, আমরা মানে না জেনে পড়ে গিয়েছি ইতিহাস, সুলতান ডাইনেস্টি বলে দেবে, কারণ তোমাকে বলবে পাগলা রাজা কাকে বলা তো, এই যে অ্যান্সারটা বলে দিলে, তো সুলতান ডাইনেস্টি। তো তার মানেটা কি? ঠিক যেমন আমাদের নাম রাখা হয়, তোমার একটা নাম রাখা দিয়ে দিল, কিন্তু তুমি অনেকে আছে যেমন নামের মিনিং হয়ে যায় না, কিন্তু ওই নাম নিয়ে উনি বেঁচে রইল, মরে গেল। জানা তো উচিত ভাই, তাই না? কতটা আলস, আর কিছু না, জানলে জানতেই পারে, আলসি খেয়ে গেছে ওগা, বাজে নিয়ে কী হবে? হ্যাঁ, তাহলে কী হলো? সুলতান মানে কি কেউ বলতে পারবে? এর আগে কেন সুলতান উপাধি কেউ ধারণ করেনি? সব এটা থেকে মনে আসবে। সুলতান কথাটার মানে হচ্ছে, বা সুলতানটার মানে হচ্ছে তিনি হচ্ছেন খালিফার প্রতিনিধি। অ্যাট দ্যাট টাইম এখানে খলিফা তৈরি হয়েছিল, আগের দিনই বললাম খলিফা, তাই না? তো খলিফার যারা প্রতিনিধি হবে তাদের কি বলা হবে? সুলতান। তাহলে আমরা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলাম। আমরা কিন্তু মনে রাখবো, আমরা এখনও কিন্তু ভূমিকা জানছি, তাই না? এগুলো শব্দ ভূমিকা, ঠিক আছে? তাহলে কি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ খলিফা ইজ অলসো নোন এজ সুলতান। আর যদি বলা হয় পুরো পৃথিবীতে প্রথমবার সুলতান উপাধি কে ধারণ করেন? এবার হবে কেন কোয়েশ্চেনটা, তাই না? প্রত্যেকটা আমরা যেমন এটা 3টে করে, প্রত্যেকটা কোয়েশ্চেনেরও 3টে মানে থাকে, ভূমিকা থাকে, তার কারণ থাকে, তার ফলাফলে কী হয়েছিল, এক একটা জিনিসের থাকে ভাই। এটা ডাইনেস্টির পড়ি কোনো একটা, কিন্তু এক একটা জিনিসের থাকে। এই যে সুলতান ডাইনেস্টি, তাহলে সুলতান কি জানলাম আমরা? ভূমিকা জেনে গেলাম। এবার জানবো কি কারণ, কেন করেছিল উনি এটা হঠাৎ? কারণ যে একটাই ছিল, কারণ সেই সময় এই অঞ্চলে কিছুক্ষণ আগে আমি বলে গেলাম কি হলো, এই অঞ্চলটা কি হয়ে গেছিল? ইসলাম ধর্ম হয়ে গেছিল, ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে গেছিল, খলিফা সেটা করেছিল। তাহলে উনি যদি রাজা যে খলিফাকে মানছে, তাহলে এই অঞ্চলে যে লোকগুলো আছে, তো এই লোকগুলো কার ঝান্ডা ধরবে? ইসলামের ঝান্ডা তো ধরেই আছে। কাকে সাপোর্ট, কোন রাজাকে সাপোর্ট করবে? মাহমুদকে, কারণ উনি তো এখানকার এই ধর্ম মানছে। তো বুঝতে পেরেছে? তাহলে এই লোকগুলো তোমরা তো এমনি হয়ে যাবে। বুঝতে পেরেছে কেসটা? ব্যাস, কাজ তো শুরু করে দিয়েছি। কত বড় ডিপ্লোম্যাটিক কিং, কি লিখবো বলছে। আমরা বুঝতে পেরেছি তো জিনিসটা, যে উনি এই অঞ্চলের জনগণের সাপোর্টার জন্য উনি কি করেছিলেন? সুলতান উপাধি ধারণ করেছিলেন। তিনি অবশ্যই তিনি অবশ্যই ইসলামিক রিলিজনকে বিশ্বাস করতে বা অ্যাডপ্ট করেছিলেন, কিন্তু তিনি সুলতান যে ইটা উপাধি ধারণ করেছিলেন তার কারণ পেছনে একটাই ছিলেন, জনগণের সাপোর্ট। ঠিক আছে?
ওই অঞ্চলের জনগণের সাপোর্ট। ঠিক আছে, তাহলে তাহলে কী হলো, সাপোর্ট কি, একটা হলো স্থানীয় লোকেদের সাপোর্ট পাওয়ার, সেকেন্ড হলো তিনি একটা তো ওটা থাকবে, আর একটা যেহেতু তিনি মুসলিম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাসী, তাই তো তিনি একটা করবেই, মেজর কারণ ওটা ছিল, এটা সেকেন্ড কারণ। আর একটা খালিফার সাপোর্ট থাকবেই, বুঝলো, ভগবানের সাপোর্ট একটা থাকবেই, ব্যাস এই কিছু কারণ নিয়ে ইনি কী হলেন, সুলতান উপাধি ধারণ করলেন। এবার যখন সুলতান রাজিয়া, সুলতান ইলতুৎমিশ, যখন এগুলো আমরা পড়বো, সুলতান রাজিয়া পড়বো, এই সুলতান, তার মানে কী হবে, হ্যাঁ ওরা খালিফা থেকে সবাই কি করে নেবে, মানে লিখিয়ে নেবে, হ্যাঁ যে আমি খালিফা কর্তৃত্ব, আমি রাজা, মানে ওনাকে আমরা সাপোর্ট করি। এবার আমরা একটা জিনিস জানবো যে এই যে মামুদ, উনি কোন বংশের ছিলেন, ঠিক আছে, হ্যাঁ কোন বংশ, তা আমরা লিখবো, তার পরিচয়টা লিখে নেব। হি ওয়াজ বিলং ইয়ামিনী ডাইনেস্টি, ইয়ামিনী, মামুদ, এই যে মামুদ যে ইয়ামিনী বংশের ছিল, ইয়ামিনী সিলিং বলতে হবে, বাংলায় লিখলে বুঝতে পেরেছি। তাহলে নেক্সট, এবার আমরা বংশ বুঝতে পারলাম, ওই বংশের ডাইনেস্টি থেকে ও বিলং করতো। এবার আমরা কিছু এই যে গজনী মামুদের সম্বন্ধে আমরা কিছু একটা জেনে নিই, মানে ও কেমন টাইপের ব্যক্তিত্ব ছিল, ব্যক্তিত্বটা একটাও দেখে নিই, ঠিক আছে। ব্যক্তিত্ব দেখবো তো প্রথম তিনি সব থেকে বেশি মানে আকাঙ্ক্ষা ব্যক্তি যেটা হয়, বুঝতে পারলে, তিনি মানে ইচ্ছে প্রচুর ছিল না, ইচ্ছে যেটাকে প্রচুর বলা হয়, মানে সব জায়গায় উনি দখল করার ইচ্ছে রাখতেন, মানে বিরাট অ্যাম্বিসিয়াস পার্সন আর কি, ঠিক আছে, যে সব জায়গায় উনি দখল করবেন। আর একটা তো আমরা জানলাম যে দ্যাট টাইম হি ওয়াজ দ্য গুড পলিটিশিয়ান, ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ান। তা আমরা মামুদ সম্বন্ধে বুঝতে পেরেছি, উনি কোনো এমনি নয় যে কোনো উল্টা পাল্টা এইসব, যেমন আমরা যেটা দাহিরের দেখতে পেয়েছিলাম ওরকম না, উনি রাজার মতো মোটিভ ছিলেন, সবসময় উচ্চ আকাঙ্ক্ষা রাখতেন, হেভি অ্যাম্বিসিয়াস পার্সন ছিলেন, যে আমাকে কী করতে হবে, রাজ্য বিস্তার করতে হবে, রাজ্য বাড়াতে হবে, আমাকে ওখান থেকে লুট করে নিয়ে আসতে হবে, এইসব ওনার মেন মোটিভ ছিল। নিজের গজনীকে কী করতে হবে, সমৃদ্ধপূর্ণ করতে হবে, তার মোটিভ কিন্তু একটাই থেকে গেছে, ঠিক আছে। এইবার আমরা জানবো নেক্সট হচ্ছে টপিক কী ছিল, গজনী সুলতান মাহমুদ মেন টপিক কী ছিল, কোথায় আক্রমণ করবে, ভারত। তাহলে নেক্সট হবে কি, কারণ, কেন আক্রমণ করবে। এবার আমরা কারণ আসি, কি কারণ থাকবে ভারতে আক্রমণ করার। ফার্স্ট কারণ, এনার ফার্স্ট কারণ, দেখ সবাইকার কারণ কিন্তু আলাদা থাকবে, যে আমরা এখানে বিসিএস এতজন পড়ছো, কিন্তু বিসিএস কেন যদি হবে এই প্রশ্নটা করি, সবারই কিন্তু আলাদা আলাদা কারণ বেরোবে, ঠিক আছে। কারণ যদি বলে টাকাই মোটিভ, যদি বলে আমাদের একটা চাকরি দরকার, তাহলে কিন্তু সেটা বিসিএস নয়, ডাইরেক্ট অন্য চাকরিতে চলে যাবে, তাই না, ছোটোখাটো চাকরি। তো সবারই আলাদা আলাদা মোটিভ, কেউ বলবে না আমার ইচ্ছে আছে অফিসার, কেউ বলে আমার মানে অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার ইচ্ছে, কেউ বলে আমার লাল বাতি গাড়ি আমার খুবই দরকার, কেউ বলবে এটা আমাকে দেখাতে হবে, আমাকে হেভি অপমান করেছে, ঠিক আছে, কেউ বলবে এটা অপমানে বদলা, কেউ বলবে এটা না হলে আমার বিয়েই হবে না, মানে এটা একমাত্র যেটা বিয়ের জন্য কী হবে, এটা সায়েন্স নাকি অ্যাপ্লাইড হয়ে গেছে, কেউ হচ্ছে বুক ফুলে ঘুরে বেড়াতে পারবে আর কি। তাহলে ফার্স্ট কারণ কি হলো ভারতে আসার, একটা হবে ধন সম্পদ লুট, সব তিনি নিজের আমাদের এখান থেকে ধন সম্পদ লুট করে নিয়ে যাবেন, আর যাবেন কোথায়, গজনীতে। এইবার আমাদের এখানে যে ধন সম্পত্তি আছে সেটা শুনলো কি করে, এটা জানলো কি করে, যে ভারতে, কারণ দ্যাট টাইম ভারত কি থাকবে, সোনে কা চিড়িয়া, যেটা আমি বলছিলাম, সোনার পাখি। ভারতের এগ্রিকালচার বললাম না, ওই সব অঞ্চলে কিন্তু এত এগ্রিকালচার হয় না। আবার পয়েন্টটা বারবার আমি কিছু বেসিক স্ট্রাকচার ইতিহাসে বানিয়ে দিই, যেটা তুমি সব জায়গায় অ্যাপ্লাইড করতে পারবে, কেন জিনিসটা কি, ভারত তো চেঞ্জ হয়নি, সব ভারতের উপর হচ্ছে। তো ভারতকে যদি তুমি ভালোভাবে জেনে যাও, তুমি সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবে, যতজনে আক্রমণ করুক, ঠিক আছে। তো ভারতে দ্যাট টাইম গুড এগ্রিকালচার, প্লাস আমাদের এখানে বাটার সিস্টেম চলতো, তো আমরা বাটার সিস্টেম বা সোনা দিয়ে পরে এগুলো নেওয়া হতো, তো ভারতে প্রচুর সোনা দানা হতো। তো ভারত
সব দিক দিয়ে সমৃদ্ধ ছিল। আর সেটা ইউরোপ থেকে শুরু করে সব দেশ জানতো, সবাই ভারতে আসার জন্য ছটফট করতো। আর এরা তো পাশাপাশি ছিল, এরা তো আসবেই কোনো একটা সময়। ওর বাবা আসতে পারেনি, ওর দাদু আসতে পারেনি, ও তো আসবে। ওর বাবা প্রথম ভারত আক্রমণ করেছিল, কী নাম ছিল গজনী বাবার? সুবক্তি কিন্তু প্রথম ভারত আক্রমণ করেছিল। হ্যাঁ, কিন্তু হয়নি, চুক্তি হয়ে চলে গেছে জয়পালের সাথে। বলবো আমি, জয়পালের সাথে চুক্তি হয়ে চলে গেছে, পরেও এসে পরে হারাবে। ঠিক আছে, তো প্রথম কারণ কী ছিল? লুট। কারণ জানতো এখানেই সোনা, যেখানে লুট কোথায় হয়? ব্যাংকে হয়, তাই না? কোনোদিন মুদির দোকানে চুরি হয়, লুট হয় না। আগে কথা বলবি, তখন পেপারে তোমাকে লিখতে দিলে একটা মুদির দোকানে চুরি হয়েছে, তো এই যে ডাকাতি হয়েছে, যাই হোক তুমি লিখবে একটা মুদির দোকান থেকে, তুমি তাহলে ব্যাংকে রিপোর্ট লিখছো, তো একটা মুদির দোকান থেকে যেখানে এই চুরি হয়েছে এত হাজার টাকা, এরকম লিখে দেবে। কিন্তু যখন এটা ব্যাংকে করবে তখন কী হবে? লুট লেখ শব্দটা ইউজ করতে হবে। কারণ কেন? যদি বলে কারণ কেন? কারণ ওখানে সম্পদ আছে, তাই না? প্রচুর সম্পদ আছে ওখানে। শুধু ওগুলো ভ্যালু, ওগুলো হচ্ছে লিকুইডিটি হিসাবে থাকবে। মানে ধরলে তুমি মিছরি রাখা আছে, আটা রাখা আছে, এগুলোকে বিকে ওকে কী করতে হবে? ট্রান্সফার করতে হবে লিকুইডিটি হিসাবে। কিন্তু ওখানে ডাইরেক্ট শুধু টাকা আর সম্পত্তি সম্পত্তি। ভারত থেকে লুট করে নিয়ে যেত এরা। দ্যাটস মিন, বুঝতে পারছে ভারতে কী ছিল? ভারতের সোনা দানা মানে টাকা, ভারত একদম পুরো পরিপূর্ণ ছিল। আজকে ভারতের কী হাল হয়েছে, তো সেখানে ওরা লুট করতে আসতো। ঠিক আছে, তো ভারতে লুট হয়, ওই জন্য যারা আসবে সব লুট করতে আসবে, চুরি করতে আসবে না। ঠিক আছে, তো লুট করেছে, এবং কি এত লুট করেছে যে একবারে, ও এত লুট আছে যে একবার উনি নিয়ে যেতে পারেনি। ওর যে এত সৈন্য, এত একবারে লুট করতে পারেনি। উনি পর 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 17 বার ভারত আক্রমণ করেছে, থেকে 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 থেকে। ঠিক আছে, একটা ব্যাংক লুট হচ্ছে, ডাকাতিরা, তো ডাকাতরা একবার গেল, লুট হলো না, মানে লুট হয়েছে সেবারও এত সম্পত্তি আনতে পারলেন। অমনি করে 17 বার যে 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 কী করলো? লুট করলো, তাও শেষ হলো না ভাই ভারত। কেন? তারপর দিকেও তো ছিল, মানে 17 বার লুট করে, এদিক দিয়ে লুট করে, ওই দিক দিয়ে, তারপর কন্টিনিউ লুট হবে, কিন্তু তাও আলটিমেট ইংরেজ এসে পরে লুট করবে, তাও ভারতে কিন্তু সব কিছুই থাকবে। তাহলে ভারতে কী ছিল ভাবতে হবে তো, কোন দেশে আমরা বসবাস করি। এখানে সোনার খনি ছিল, সোনার খনি আছে এখানে, তাই না? এখানে সোনা তৈরি করার কি বিজনেস আছে। তো যাই হোক, মানে এখানে কেউ না খেতে পেয়ে মরবে না, চাষবাস আছে না, ওয়েল অ্যাটমসফিয়ার আছে, তাই না? এটা ভগবান আমাদেরকে দিয়েছে যে তুমি আসো না, মানে তোমাকে লুট করতে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের এখানে মানে লুট করে তুমি নিয়ে যাবে এখানে, এখানে তুমি ওইটা আবার তুমি এখান থেকে অত সোনা দানা লুটে এখানে ও নিজে কী করবে? ওগুলো এটা সমৃদ্ধ করে, এখানকার লোকগুলো এগুলো বিক্রি আবার খাবার খাবে, ভালো করে বুঝবে, এখানে খাবার খাবে, ওগুলো বিক্রি করবো সোনা দানা, তাই তো? ভালো ভালো খাবে, সেটা ওদের 50 বছর 100 বছর চলবে। তা আমাদের এখান থেকে লুট করে নিয়ে চলে গেলো সোনা দানা, কিন্তু আমাদের এখানে তো ভগবান আরও বৃষ্টিপাত দেবে, আবার চাষ হবে, আবারই হবে, আবার আমরা টাকা গেন হয়ে যাবে। ওটা তো ওদের সারা জীবন চলবে না। তো ইন্ডিয়াকে ভগবান এইভাবেই একটা অ্যাটমসফিয়ার দিয়ে দিয়েছিল, একদম ভগবানের দান, তাই না? তো এমন একটা কান্ট্রি ছিল বা আছে ইন্ডিয়া, ঠিক আছে? এবার সেটাকে ঠিক রাখার দায়িত্ব তোমাদের। তো আমরা প্রথম জানলাম লুট, সেকেন্ড জানবো কি কেন এসেছিল। প্রথম হচ্ছে মুসলিম ধর্মপ্রচার, ইসলাম ধর্মপ্রচার, ঠিক আছে? তাহলে ইসলাম ধর্ম প্রচার একটা মোটিভ থাকবে, যাতে সুলতানি থেকে কি থাকবে, মানে সুলতানের থেকে এটাকে কি করা থাকবে, ওদের রিকগনাইজড করা থাকবে, তাই না? অ্যাফিলিয়েটেড বাই খলিফা, তাই না? তো সেক্ষেত্রে কী হবে, ধর্মপ্রচার একটা মোটিভ থাকবেই, এবং কি তিনি নিজেকে ইসলামের নায়ক বলে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করেছেন। ইসলামের নায়ক, কারণ তখন পর্যন্ত ইসলাম ধর্ম ছিল, ধর্ম দিক দিয়ে বিচার হতো, কিন্তু ইনি যেভাবে প্রচার করবেন সেটা হচ্ছে নায়ক হিসাবে প্রচার করবেন, বুঝলাম? তাহলে এগুলো থাকবে কি মেজর কারণ সুলতান মাহমুদ গজনবীকে ভারতে আক্রমণ করার, ঠিক আছে? উনি ওর এই সাম্রাজ্য নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নকে তিনি কী করবেন, ওখানে এইটাকে একটি তিনি স্বপ্নের নগরী তৈরি করার একটা পরিকল্পনা করেছেন, যেটা ওনার পূর্ণ হবে। তো সেটা পাবে কোথায়?
ভারত থেকে নিয়ে যাবে করবে, তৈরিও করবে না, কোনো চাপ নেই। নেক্সট কী হবে না, কারণ জানলাম। এইবার কি যে আমরা এক সময় দেখলাম এই সময় ভারতের অবস্থা কী ছিল দ্যাট টাইম, ঠিক আছে? যখন উনি ভারত আক্রমণ করবে তখন ভারতের অবস্থা দেখতে হবে না? কারণ উনি ভারত আক্রমণ করে 17 বার ধরে লুট করলো, ভারতে কেউ কিছু করতে পারলো না, এত রাজা থাকতে ভারতে, তাই না? ভারতে কি তখন কি আর মানে কেউ ছিল না? তাহলে মেজর ভারতের অবস্থা কী ছিল? তাহলে আমরা দ্যাট টাইমে আমরা ভারতের কী করে দেখব অবস্থা, পয়েন্ট লিখব, কন্ডিশন অফ ইন্ডিয়া অ্যাট দ্যাট টাইম, ইন্ডিয়ার পলিটিক্যাল ইকোনমিক্যাল যা যা কন্ডিশন কী ছিল সব দেখবো আমরা। ফার্স্ট লিখবো, ফার্স্ট পয়েন্ট লিখবো 1 নাম্বার, ভারতের অবস্থা এই সময় লিখবো 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবো। ফার্স্ট পয়েন্টই লিখবো ল্যাক অফ ইউনিটি, ভারতে একতার কমি হয়ে গেছিল। আমরা এখানে দেখলাম, প্রথমে দেখলাম ষোড়শ মহাজনপদ থেকে শুরু করলাম, 16টা বড় বড় জায়গায় ছিল ভাগ। তারা বিম্বিসার আসবে রাজা, আস্তে আস্তে ক্যাপচার করবে জায়গাগুলো। তারপরে হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশের সময় ধনানন্দ, মহাপদ্মনন্দ ওরা একটু ক্যাপচার করবে মগধটা, এখান থেকে বড়। তারপরে মৌর্য বংশ কী করবে, এই যে ছোটো ছোটো রাজ্যগুলোকে পুরোটাই ক্যাপচার করে নেবে, এক শাসন ব্যবস্থা চলবে, বড় আর্মি হবে, মানে সব কিছুই ওদের ইম্পর্টেন্স হবে। তার ফলে কেউ ইনভেনশন করলে এরা যেয়ে পরে কী করে দিত, ভারত জুড়ে কী করতো, সব রাজাগুলো ওদের আন্ডার থাকতো, তো সবাই মিলে লড়তে যেত, মেরে ফেরে হাঁটিয়ে দিত, আর চাপই হতো না। এমনকি বাইরে যেয়ে পরে মারপিট করে আসতো এরা, যেমন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, উনি তো ইরানে যেয়ে পরে মেরে এলো, প্লাস মেয়ে পেয়ে বিয়ে করে চলে এলো, তাই না? তাদের রাজার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো, তাই না? শ্বশুর বাড়ি বিদেশে করে এলো, তাই না? তো এটা একটা ব্যাপার, এটা একটা একটা ইসের ব্যাপার ছিল, সোয়াগ ছিল একটা আলাদা এদের ভিতরে, ঠিক আছে? এইবার কিন্তু যখন মৌর্য পতন হলো অশোক আবার তো অশোক ধর্ম প্রচার করলো ওয়ার্ল্ড জুড়ে, কারোর দম ছিল না এখানে ঢুকে যাও, ভারতবর্ষ এত সহজ নয়। কিন্তু তখন কি খারাপ লোক ছিল না? ছিল, কিন্তু ভয় ছিল ভারতে ঢোকার, বুঝতে পারলে? আজকে আমাদের আশেপাশে কি খারাপ লোক নেই? আগেও ছিল, এখন আছে। তোর বাড়িতে ঢুকতে পারে, তোমাদের বাড়িতে না, বাবার ভয়টা আছে বা কারোর একটা ভয় আছে, এমনি ঢুকে দেবে না। তোমরা এত শান্তভাবে বসে আছে, তো এই যে এখানে তো অনেক মেয়ে ছেলে আছে, কিছু করতে পারবে না, এখানে আমার যে ভয়টা আছে, ঠিক আছে? এই জন্য নাহলে এখানেও যা ছেলের নেচার, মেয়ের নেচার, এগুলো এদিকে আটকানো যাবে না। কিন্তু কোনো একটা ভয়, অদৃশ্য ভয়। একটা কথা বলেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কি বলেছিল? হ্যাঁ, ম্যান ইজ আ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ আ চেন, মানে সব জায়গায় যেন একটা চেনে বাঁধা, কিন্তু জন্মগত ফ্রি, দেখতে পাবে। আজকে তুমি এখানে পড়তে এসছো, পড়তে আসার পর তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারবে না, তুমি বাড়ি যেতেই হবে, এটা চেন লাগানো আছে বাড়ি থেকে ভাই, তাই না? এটা চেন, অদৃশ্য চেন বলে, চেন আছে, অদৃশ্য চেন সব আছে। তো নেক্সট হচ্ছে আমরা ইউনিটি। তো আমরা যখন মৌর্যর পর যখন যাচ্ছি, মৌর্য পর কি আসবে? পোস্ট অফ মৌর্যরা যেই দুর্বল হবে, সব জায়গা ভেঙে ভেঙে যাবে, ছোটো ছোটো রাজাতে বিভক্ত হয়ে যাবে। যেই ছোটো রাজাতে বিভক্ত হবে তখনই আবার কেউ না কেউ পত্রিকা আসবে, ইনভেনশন হবে, দিয়ে কী হবে, কোনো রকম করে আরও কিছু বছর পরে এখানে ভগবান করে আবার একটা ডাইনেস্ট্রি, গুপ্ত ডাইনেস্ট্রি এখানে ফাউন্ড হবে, আর গুপ্তরা আবার পুরোটা ক্যাপচার করে নেবে। তাহলে আবার 500-600 বছর কিছু চাপ হবে না, সবাই মিলে চালাবে, ঠিক আছে? একদম ভারতে ভালোভাবে চলবে, জয়েন্ট ফ্যামিলি যেমন হয় ওরকম। ভিতরে ঝামেলা হবেই, কিন্তু সেগুলো কোনো বড় হবে না। হ্যাঁ, কিন্তু গুপ্তদের যখন ডিসলাইন হবে তখন তারপর থেকে আবার ছোটো ছোটো রাজাদের বিভক্ত হয়ে যাবে। তখন এখানে একটা রাজা আসবে যেটা হর্ষবর্ধন, পুষ্যপতি ডাইনেস্টি, এরা একটু পারা ক্যাপচার করবে নর্থ ইন্ডিয়াটা, কিন্তু আবার ভেঙে যাবে। আরও ভাঙার পরে সব এখানে পালসেন, এখানে 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 পুষ্যপতি, এখানে রাষ্ট্রকূট, এবার ছোটো ছোটো রাজ্যে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমাদের আর একে অপরের সাথে ইউনিটি রইল না। তাহলে এই রাজা আলাদা হয়ে গেল, এখানে ধরলে রাজা আলাদা হয়ে গেল, এখানে রাজা আলাদা হয়ে গেল, এখানে রাজা আলাদা হয়ে গেল, এখানে রাজা আলাদা হয়ে গেল, তাই না? তাহলে এখানে ছিল 10,000 লোক, এখানে ছিল 20,000 লোক, এখানে ছিল 30,000 লোক, এখানে 40,000 লোক। এবার যখন মামুদ আসবে, প্রথমে এর সাথে লড়বে, প্রথমে 10,000 সাথে লড়তে হলো, কোনো চাপ হলো না। তারপরে 5,000 বালাকে হারিয়ে দিল, একে একে লড়বে তো,
বলতে না দম থাকলে একে লড়ে দেখা, তো এই কেসটা হয়ে গেল না এখানে, তাহলে তো ইনভেনশন তো হবেই, তাই না? একসাথে আর হলো না ব্যাপারটা। নাহলে ওরা কারোর বাইরে থেকে এত সৈন্য এখানে আক্রমণ করতে পারবেই না, অত দম নেই, ঠিক আছে? কিন্তু তোমার বাড়িতে এসে কেউ তোমাকে মারতে পারবে না। এবার যদি ও এসে পরে বলে তোমরা সবাই একা একা আমার সাথে লড়ো, তাহলেই কিন্তু তোমাকে হারিয়ে দিতে পারে বাড়িতে এসে, তাই না? তো এরা একা একা লড়েছে, এদের সাথে প্রথমে লড়েছে, এখানে একটা রাজার সাথে লড়েছে যার 10,000 সৈন্য ছিল, মারে হারিয়ে দিয়েছি। তারপরে এখানে 10,000 সৈন্য ছিল, মেরে হারিয়ে দিয়েছি। আবার এখানে 15,000 হয়তো মেরে হারিয়ে দিল। কিন্তু যদি আগে আবার একটাই রাজা থাকতো আর সব ওদের আন্ডারে থাকতো, তাহলে ওরা 5 লাখ সৈন্য নিয়ে যেত মারতে। এমনি সব জায়গায় ইম্পর্টেন্ট সৈন্য থাকতো, সব জায়গায় বেশি ব্যক্তিত্ব থাকতো, এমনি হেরে যেত। কিন্তু কী হলো, আমাদের আর ইউনিটি ছিল না, সবাই ভাগ হয়ে গেছিলো, সবাই স্বাধীন হয়ে গেছিলো, ছোটো ছোটো সবাই নিজের রাজ নিয়ে, মানে সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছিলো। তো সিঙ্গেল ফ্যামিলি হয়েছে, এবার তো মারপিট হবে। জয়েন্ট ফ্যামিলিতে যদি ডাকাতিও হয়ে যায়, ডাকাতের সাথে মারপিট হয়ে যায়। হ্যাঁ সত্যি বলছি, ডাকাতকে ধরেছে, একটা ডাকাতকে ধরে মারবেই, মনে হয়তো 4টা পালিয়ে গেছে। কিন্তু এগুলো না, যদি ফ্ল্যাটে ডাকাত ঢুকে কিছু করার নেই, মুখ বেঁধে চুরি ফুরি করে নেবে, তাই না? তো এইটাই হয়েছিল ভারতের ক্ষেত্রে। এবং পাশের বাড়ির লোক আর যাবে না, ঠিক আছে? আর পাড়াতে কি হয়, সবাই চলে যাবে, লাস্টে ধরে ফেলবে। 1 নম্বর পয়েন্ট আমরা লিখলাম। 2 নম্বর পয়েন্ট লিখবো। দু নম্বর পয়েন্ট, কেউ বলতে পারবে 2 নম্বর পয়েন্ট কী ছিল? ভারতের এই অবস্থা কী ছিল সেই সময়, কেন এরা আক্রমণ করতে পেরেছিল? তোমাদের তো একটা সবাইকার মুখে ছিল, সবাই মিলে বলে দিলে। একটা পয়েন্ট ছিল, সবাই ভ্যালিড পয়েন্ট বলে দিলে। তুমি বলো 2 নম্বর পয়েন্ট বলো, কী লিখবে? এগুলো কিন্তু অপশনালে চেপে যাবে, আর অপশনালে কিছু হবে না, এগুলো চেপে যাবে, শুধু আর একটা কিছু রাইটারের নাম দিতে হবে, ব্যাস। কী হতে পারে 2 নম্বর কারণ? যে ওরা ভারতে আক্রমণ করলো, কিন্তু ভারতের অবস্থা তখন এমন কী ছিল যে ওরা সবাই মিলে ভারতে ঢুকে যেতে পারলো? কী হয়? ওয়েলথ কী হলো? ওটা তো আমি ওদের কারণ ছিল সেটা, কিন্তু আমাদের কি এমন আমাদের সম্পদ ছিল? তাহলে তো লোক মানুষ সম্পদই করবে না, তাই না? তাহলে তো মানুষ সম্পদই করবে না। আমাদের কি কারণ থাকতে পারে? হ্যাঁ, অনেক কারণ আছে, এগুলোই তো মাথায় ভাসতে হবে, এগুলোই তো তোমাদের মানে বাড়াবে, একটা জিনিস সম্বন্ধে ভাবা যে ক্যাপাসিটি সেটা বাড়াবে, যার ফলে তুমি কিছু লিখতে। বছর তো স্বীকার করে নিয়েছিল, তাহলে তো সেটা তো আমি প্রথমে ইউনিটি ছিল না, সেটাই তো একটাই, ওরই পয়েন্টে আসবে এটা শেষে। হ্যাঁ এটাও তো। তাহলে 2 নম্বর কারণ লিখবো আমরা, ইন্ডিয়াতে সেই সময় চরম জাতপাত অবস্থা ছিল, মানে জাতিপ্রথা যে প্রথাটা সেটা চরম পর্যায়ে চলে গেছিলো সব পাগল। এখনও তারা বুঝতে এটার জন্য ওখানকার কী সম্পর্ক, তাই না? আমারও মনে হচ্ছে। তাকে লিখি পয়েন্টটা, কী লিখবো ইংলিশে, কী লিখবো ব্যাপারটা? ইনক্রিজড কাস্টিজম। কাস্টিজমটা বা জাতপাত প্রথার বাড়বাড়ন্তর জন্য কী হয়েছিল? একটা ভারতের এই সিচুয়েশনে ক্রিয়েট হয়েছিল, ভারতে এই সিচুয়েশন চলছিল সেই সময়, আমরা ভারতের অবস্থা দেখছি। এবার ভাববে যে কাস্টিজমের সাথে যুদ্ধের কী সম্পর্ক রে বাবা, তাই না? এবার সম্পর্কটা আমি বলি, 4টে আমাদের কাস্ট ছিল সেই সময়, ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ যারা ছিল, যারা ক্ষত্রিয় ছিল, যারা বৈশ্য ছিল, যারা শূদ্র ছিল। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা করা, ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা, বৈশ্যদের কাজ ছিল ব্যবসা করা, শূদ্রদের কাজ ছিল তাদেরকে সেবা করা। তো সেই সময় যুদ্ধ কারা করবে? ক্ষত্রিয়, যারা রাজপুত থাকবে তারা যুদ্ধ করবে। তাহলে এখানকার 50,000 সৈন্য একটা জায়গা, এখানকার রাজপুত ডাইনাস্টি, রাজা কে হবে? রাজা হবে রাজপুত, যার থাকবে 50,000 সৈন্য, লড়বে কার সাথে? মোহাম্মদ ঘুরির সাথে, এই কী বলে গজনীর মামুদের সাথে। তো বুঝতে পারলাম লড়বে, কিন্তু যুদ্ধে যাবে কারা? না, রাজপুতরা যুদ্ধে যাবে। ব্রাহ্মণরা বলবে ঠিক আছে বাবা, আমরা যাবো না, আমরা পুজো ফাজা করে দেবো তোমাদের নামে, তোমরা যুদ্ধটা করো, ঠিক আছে। ক্ষত্রিয় আর বৈশ্য তারা তো এন্ট্রি পাবে না, মানে বৈশ্য আর শূদ্ররা তো এন্ট্রি পাবে না, ওরা যুদ্ধ অংশগ্রহণ করতে পারতো না। তাহলে যুদ্ধ লড়বে অনলি কারা?
তাহলে আমাদের যে গজনী সুলতান মাহমুদের সাথে ও ভারতের শুধু একটা শ্রেণীর সাথে কী হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তাই না? ও ভারতের শুধু একটা শ্রেণীর সাথে যুক্ত হয়েছিল, ও ভারতের সবার সাথে যুদ্ধ হয়নি। ওর একটা শ্রেণী হেরেছে, তাই হার মেনে গেছে, তাই ওই জায়গায় কী হয়েছে, ও ওকে রাজা মানতো, রাজা সরে গেছে, এখন যে এসছে তাকে রাজা মেনেছে। যুদ্ধ কিন্তু সবার সাথে হয়নি। বুঝতে পেরেছি গেল গল্পটা? যদি সবার সাথে যুদ্ধ হতো, সব শ্রেণীর সাথে যুদ্ধ হতো, কারণ সব শ্রেণীর মধ্যেই সবার ক্যাপাবিলিটি ছিল, ঠিক আছে? একটা শ্রেণী হেরে গেছে, পলিটিক্যাল পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, তাই ওখান থেকে ওর পেয়ে গেছে। আমি মানে তোমাদের চারজনকে যুদ্ধ করতে পাঠিয়েছি, তাহলে তোমরাই জিতে পেতে আসবে, তোমরা হেরে গেছো, আর কি করবে? তাহলে থাক, ওখানে অন্য কেউ বসে গেল, আমরা তাকে মানছি। কেন এইভাবেই চলে এসেছিল। যুদ্ধ তো এটাকে আর বলা যেতে পারে না। বুঝতে পেরেছি কেসটা? তো এই জাতফাত ফোতার জন্য কিন্তু এটা হয়েছিল, যে একটা শ্রেণী যুদ্ধে যেতে পারতো না। তা বলে এটা ভারতীয়দের দুর্বলত্ব না, মানে ও সবল নয়, তা মানে এই যে ইম্পর্টেন্ট অনেক শক্তিশালী সেটা আমরা কোনোদিনই ভাববো না। যুদ্ধটার প্রসিডিওরটা ঠিকঠাক হয়নি। বুঝতে পেরেছি? কাস্টিজম, এটা ছিল কি 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, সেই সময় ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের অভাব ছিল একটা, প্রত্যেকটা বা ইম্পর্টেন্ট সৈন্যবাহিনী বা যে আমাদের সেনা প্রধানের অভাব ছিল। ইন্ডিয়াতে যা সৈন্যবাহিনী বা সেনাপ্রধান ছিল সেই সময় ইন্ডিয়ার সৈন্যদের যাদের সাথে মাহমুদের মারপিট হবে, তো সেই সব লোকগুলো যারা থাকবে, যাদের সাথে মাহমুদের মানে আমাদের সুলতান মাহমুদের ঝামেলা হবে, যুদ্ধ হবে, তো তাদের কোনো ব্যক্তিত্ব সেরকম লোক ছিল না, ঠিক আছে? রাজা আলাদা জিনিস, দিলদার রাজা আলাদা জিনিস, ঠিক আছে? মানুষ আলাদা জিনিস, সবাই আমরা মানুষ এখানে, কিছু কিছু মানুষ থাকে আলাদাই, থাকে না? ওই আলাদাই যে ব্যাপারটা না, সেটা রাজার মধ্যে থাকা উচিত। ওই আলাদাই ব্যাপার কোনো লোক ছিল না, যার জন্য সবাই মানে কি সবাই মুগ্ধ, যে সবাই ফিদা ওর উপর, ওর জন্য ভাই মরে দিতে রাজি আছে, রাজা আমাদের পুরো। আর এমন মোটিভেট করতো, যেমন আমরা বাহুবলী সিনেমায় দেখলাম, রাজা তো বল্লাল দেবও ছিল, কিন্তু বাহুবলী কী ছিল? সেনাপ্রধান হয়েছিল পরে, কিন্তু ও কী ছিল, ওর ব্যাপারটা কী ছিল, ও একটা আলাদাই ব্যাপার ছিল ওর ভিতরে, সবার প্রতি দায়িত্বশীলতা, সবাইকে ভালোবাসা, একটা সুন্দর দেখতে বাহুবলী, তাই না? ব্যাপারটা বল্লাল দেব কোনো ভিলেন দেখতে। তো এই যে আলাদা মানে সবাইকার প্রতি দিলদার যে ব্যাপারটা, বুঝতে পারলি, মন থেকে, সেইটা তখন আর কোনো ওরকম বা ওর কথা শোনা, হেভি বক্তৃতা দিতে পারা, সৈন্যরা হেরে যাচ্ছে কিন্তু সেখান থেকে সৈন্যকে টার্ন করা, এটা ওরকম আর ব্যক্তিত্ব পাওয়া যায়নি, যেগুলো আমরা ওদেরকে পেয়েছিলাম। বড় বড় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে পেয়েছিলাম, তবে ওদের নাম এসছে। যেমন আমরা পেয়েছিলাম কাকে, অশোককে পেয়েছিলাম, যেমন আমরা সমুদ্রগুপ্তকে পেয়েছিলাম, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তকে পেয়েছিলাম, আমাদের ওদিকে নন্দ বংশের মহাপদ্ম নন্দকে পেয়েছিলাম, বিম্বিসারকে, এইসব লোকগুলো আর নেই, এইসব লোকের অভাব, ঠিক আছে? বুঝতে পেরেছি। নেক্সট, অর্থোডক্স ওয়ার টেকনোলজি। অর্থোডক্স ওয়ার টেকনোলজি, ঠিক আছে? অর্থোডক্স ওয়ার টেকনোলজি মানে হচ্ছে যুদ্ধের যে অস্ত্রশস্ত্র সেটাতে গোড়ামি, মানে হচ্ছে পুরোনো দিনের যুদ্ধ, মানে যুদ্ধ হয়েছে তখন ও তরবারিটা নিয়ে ঘষছে, ভাই ওদের তরবারি না 7 থেকে 8 ফুটের হতো, ঠিক আছে? তুমি কোনোদিনও ওই যে অস্ত্রগুলো লাইফে তুমি তুলতে পারবে না, আমাদের এখন আমরা কেউ তুলতে পারবো না অস্ত্রগুলো, তো উনি ওইটাই নিয়ে তো যুদ্ধ করতো। তো হ্যাঁ, তো তাহলে যুদ্ধ করতে কীভাবে, নিশ্চয়ই ওরা তুলতে পারতো, কিন্তু লাইট উইপন ছিল না। কিন্তু এরা যখন আসবে, এরা লাইট উইপন নিয়ে, লাইট উইপন মানে হালকা অস্ত্র, এরা তীরধনুকগুলো বসে চালানো হতো, তীরধনুক যেগুলোকে গেড়ে তীরধনুক চালানো হতো এক জায়গায়, মানে নিচে মাটিতে ঢুকিয়ে পড়ে না, এতটাই ভারী, এতটাই থাকতো। ভাই তুমি ওটাতে ধরলে একটা তীরধনুকে একটা লোকে মারবে, ঠিক আছে? তো ওকে মারলে তো মরবে, হালকা অস্ত্র দিয়েও মারলে মরবে, তো অত মোটা অস্ত্র ফেলানোর কী দরকার ছিল ভাই, আমি তো বুঝে পাই না।
মারো না, লাইট অস্ত্র দিয়ে মারো, তোমার তো মরা নিয়ে কাজ। ঠিক আছে, তো এরকম ব্যাপার ছিল। তারপরে আর তীর ধনুক যেগুলো, ওগুলো এত ভারী ভারী তীর ধনুক যেগুলো আগেকার ছিল সেগুলোকে ওরা বহন করছিল। তাহলে এদের যারা সৈন্যদল ছিল, এরা যারা ছিল, তাদের ওই সব দিকে ধ্যান দেয়নি যে আমাদের ওরা হয়তো রাজ্য চালিয়েছে, কিন্তু একটা রাজ্য চালাতে রাজাকে তো এগুলো ধ্যান দিতে হবে। মডার্ন টেকনোলজি মানে সময়ের সাথে সাথে কী করতে হবে, নিজেকে যেমন পরিবর্তন করতে হয় তেমন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করতে হয়, নাহলে তুমি কী হয়ে যাবে, তুমি হেভি জ্ঞানী, তুমি হেভি শক্তিশালী, তুমি হেভি বড় রাজা, যুদ্ধ গেছে, এবার দাঁড়িয়েছে যুদ্ধে, ও একসাথে 1 লাখটা লোককে মারতে পারবে, কিন্তু ওদিক দিয়ে একজন মাল গুলি মেরে দিয়েছে, মানুষ মরে গেছে, লাভ কি? ঠিক আছে, ও এতদিন ধরে ওরকম একটা ব্যক্তিত্ব তৈরি করা লাভ কি যদি ওকে পাশে একটা গুলি করে মেরে দেয় একজন? তো বুঝতে পেরেছো, ওটা হচ্ছে লাইট উইপেনের কাজ, বুঝতে পেরেছো? তো আমাদের এই সময় ভারতীয় রাজারা তাদের যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলোকে লাইট উইপেন আর করেনি, সেগুলো কিসের উপরে করেছে, পুরনো যা ছিল সেটাকেই বহন করে চলে গেছে। ওই যে বড় বড় তারোয়ারি, ওই যে তো সবাইকে সব কিছুতে সময়ের সাথে সাথে চেঞ্জ করতে হয়, ঠিক আছে, নাহলে তুমি কী হয়ে যাবে, মানে আস্তে আস্তে অ্যাবান্ডান্ট হয়ে যাবে, যেমন আমাদের ট্রেনের ঘরগুলো লেখা থাকে না, ওইরকম হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে তুমি, তোমাকে আর কেউ কী করবে না, নাহলে যুদ্ধে এরকম হেরে যাবে। ঠিক আছে, তা আমাদের এটা হয়েছিল। 3 নম্বর হলো 4 নম্বর, 5 নম্বর হচ্ছে, আমি লিখলে তো সারা জীবন লেখাতে পারবো, তো লিখে নেয়, আমরা জিনিসগুলো আমরা জেনে গেলাম। ঠিক আছে, তা আমাদের ইন্ডিয়াতে আর প্লাস আমাদের আর্থিক পরিস্থিতি, এই সময় আমাদের আর্থিক পরিস্থিতি একটু খারাপ হয়ে গেছিলো। কী করে? কারণ কে বলতে পারবে? আর্থিক পরিস্থিতি ভারতের মতো সময় আমি বলছি সোনেকা চিরিয়ে আবার আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলো তোমাকে বলছি এই জন্য, কারণ এই পয়েন্টগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় এগুলো আসবে হিস্ট্রিতে, এগুলো মাথায় সবসময় রাখা উচিত। এই সময় জাতপাত কঠোরতম পর্যায়ে চলে যায়, মানে যারা ভারত থেকে বাইরে যেত না, মানে সমুদ্র পাড়ি দেওয়া অপরাধ হয়ে গেছিল, এগুলো আমরা শুনেছি না? তুমি সমুদ্রের পাড়ে কোথাও গেলে তোমাকে আর ঘরে নেবে না। এবার যখন কেউ ব্যবসা করতে সমুদ্রের পাড়, মানে ওইদিকে যাচ্ছে, আরব যাচ্ছে, কোথাও যাচ্ছে, সমুদ্রে গেছে, মানে ওকে আর ঘর নেওয়া যাবে না, এগুলো শাস্ত্রে লেখা ছিল একসময়, বুঝতে পেরেছো? সমুদ্র পাড়ি দেওয়া পাপ, এগুলোকে ওপর কাজ হতে লাগলো, এগুলোকে ওপর মানুষ মানতে লাগলো এগুলো, তারপরে এইভাবে করলে তো মানুষ ব্যবসা পাতি করবে না, তো বিদেশিদের সাথে এইভাবে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো ভারতে। আগে সমুদ্র পাড়ি দেওয়া কিন্তু অপরাধ ছিল, জানো তো এটা? ওই জন্যই ওই কালা পানিকে সাজা দেওয়া হতো সমুদ্রের ওখানে, ওগুলো মানে মানুষ যা বেত লোককে, মানে ওগুলো অপরাধমূলক কাজ ছিল। কতটা অর্থোডক্স দিক দিয়েছিলাম আমরা, ধার্মিক দিক দিয়ে। আমাদের এখানে আসতো ঠিকই, কিন্তু আমরা যেতে পারতাম না বাইরে কোথাও। তো গজনি যখন ভারতে আসবে আক্রমণ করতে, তো ফার্স্ট আক্রমণ করতে গজনি যখন ভারতে আসছে, মাহমুদ গজনি, তখন ভারতে একটা রাজার সাথে তার প্রথম কি হচ্ছে, দেখা হচ্ছে, তাই না? এই রাজার সাথে ওর প্রথম যুদ্ধ হবে, প্রথম যে সে রাজার নাম হচ্ছে কি, জয়পাল। ঠিক আছে, তিনি কি পাল বংশের রাজা ছিলেন? না, তিনি রাজপুত ছিলেন, তাই না? রাজপুত রাজা জয়পাল। তো জয়পাল অ্যাজ এ টাইম কোন টাইমে রাজা ছিলেন, কোন জায়গায় রাজা ছিলেন? হ্যাঁ, আফগানিস্তান। তুমিও ভালোই শিখে গেছো ওপরের ওই জায়গাটা, তাই না? বাহ। তো তিনি সেই সময় আফগানিস্তানের রাজা ছিলেন। আর আফগানিস্তানকে কি বলা হয় জানো? কেউ জানো কি বলা হয় আফগানিস্তানকে? হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখলে আফগানিস্তানকে ভারতের দুয়ার বলা হয়, লিখে রাখবে। যুদ্ধ বা রাজ্য বিস্তার, হ্যাঁ, মানে আমার সুলতান মাহমুদের লুট, তাই না? তো এই অঞ্চলের যে রাজা ছিল, রাজা জয়পাল, জয়পালের সাথে কি হবে, যুদ্ধ হবে। যুদ্ধটার নাম কি? ওয়াহিন্দ কেন বলা হয়? হ্যাঁ, ওয়াহিন্দ বলে একটা জায়গা যেখানে যুদ্ধ হবে। কিন্তু যুদ্ধ যখন হবে না, যখন আসবে,
খবর কিন্তু হয়ে যাবে জয়পালের কাছে যে কে আসছে, সুলতান মাহমুদ আসছে, আর যে আসা মানে কি ভারত থেকে লুট করে নিয়ে যাবে, ভারতের সব কিছু ধ্বংস করে যাবে। এই খবর পাওয়াতে জয়পাল কি করে, ইনস্ট্যান্ট, উনি ভালো ব্যক্তিত্ব ছিলেন তার, উনি ইনস্ট্যান্ট কী করে, আশেপাশে যত রাজা হয় সব রাজাকে লেটার লিখে দেয় যে দেখো এমনি এমনি যুদ্ধ হচ্ছে, যদি এই যুদ্ধতে সবাই আমাদেরকে যদি একে অপরের না পাশে না দাঁড়ায় তাহলে ইনি কিন্তু ভারতে ঢুকে আমাদের সব কিছু শেষ দিয়ে করে দিয়ে চলে যাবে। তো যখন এইভাবে যখন সবাইকে একসাথে যখন লেটার লিখছই, তাহলে একটা রাজার আন্ডারে থাকতে পারতে, চাপ হতো কম, তাই না? তো যাই হোক, ইন্ডিপেন্ডেন্ট কিং ছিল, সবাইকে লেটার লিখলো, সব রাজা তখন কি করলো, এমনকি জয়পালের ইসে সব রাজা সাপোর্টও করলো তাকে, ঠিক আছে, সব রাজা সাপোর্ট করলো, সব রাজা সাপোর্ট করে তাদের একটা সৈন্যদল তৈরি করলো, ঠিক আছে। যে তাদের সৈন্যদল তৈরি করলো, সৈন্যদল তৈরি করে 1001 সালে যখন এখানে এলো, আসাতে কী হলো, যুদ্ধ হয়ে গেল। কোথায় যুদ্ধ হলো, যুদ্ধটা হলো কোথায়, ওয়াহিদ, WAHID, দ্য ব্যাটেল অফ ওয়াহিদ বলা হয়, ঠিক আছে, লিখে রাখবো, দ্য ব্যাটেল অফ ওয়াহিদ, জয়পাল, ব্যাটেল অফ WAHID। তা 1001 ওয়াহিদের যুদ্ধ হলো, যুদ্ধে বিভৎস যুদ্ধ হয়, কিন্তু আলটিমেট যুদ্ধতে হেরে যাবে কে, রাজা জয়পাল। এবার যদি আমি তোমাকে বলি রাজা জয়পাল যুদ্ধ কেন হারবে, কারণ কি থাকবে, রাজা তো সব জায়গা থেকে সৈন্য পেয়েছে, কি কারণ থাকবে? আমি তোমাকে অলরেডি যে পয়েন্টগুলো ভারতের পয়েন্ট কিছু বললাম, তাই না, ওখানকার মধ্যে কিছু ফল্ট থাকবে, কি থাকবে পয়েন্ট আমি আগে বলে দিচ্ছি। একটা ওয়ার টেকনোলজির কি থাকবে, মডার্ন টেকনোলজি থাকবে না, ঠিক আছে। এইবার হচ্ছে যেখানকার সৈন্য দেখবো আমরা জয়পালের সৈন্য দেখছি, জয়পালের সৈন্য কি হবে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার ধরুন এখান থেকে কেউ যাচ্ছে এখানে, এখান থেকে যাচ্ছে এখানে, ওদের সাথে প্রথমবার দেখা হচ্ছে তাদের, ঠিক আছে, হ্যাঁ, মানে তাদের একটা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, আমি ওখানে পয়েন্ট লিখে দিয়েছি, এবার সব মিক্সড হবে, কারণ তো সেরকম লিডার, ওদের লিডারকে মানবে, ও জানেই না কি ব্যাপার। যেমন ধরে নাও কথা, আমরা বেশিরভাগ সবাই ক্রিকেট বা ফুটবল খেলি, তা আমরা আমাদের গ্রামের টিমের সঙ্গে ভালো খেলতে পারি, সবাইকে জানা আছে। এবার যখন কি হয়, এখান থেকে নিয়ে আসে, ওখান থেকে নিয়ে আসে, সবাইকে নিয়ে এক জায়গায় হয়, ওই ম্যাচটাই আমরা হারবো শিওর, তাই না? কারণ আমরা তো জানি না ওই সম্বন্ধে যে ও কোন জায়গায় খেলে, কি করে, কোথায় থাকে, তাই না, এই ব্যাপারগুলো। তো যাই হোক, তো ব্যাপারটা এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসছে, একে অপরে তারা কোনোদিন যুদ্ধ কি ট্রেনিং করেইনি, তারা একে অপরের সাথে কোনোদিন যুদ্ধ ট্রেনিং করেইনি, ট্রেনিংয়ে তো ব্যাপার আছে ভাই, তাই না? যে যুদ্ধ করবে, তাদের টেকনোলজি কি, তারা কিভাবে, সে কতটা কীভাবে মানে অপরকে মারে, সে কোনো কিছু জানে না, তো ওকে ওর সাথে দিয়ে দিচ্ছে, ওকে ওর সাথে সবাই মিলে লড়েছে। আগেকার মারপিট মানে কি, চেপে মেরে দিত, এখানে তো চেপে মারা গল্প না, অপারেশন পার্টির কাছে অস্ত্র ভালো ভালো আছে, ঢাল নিয়ে পরে দৌড়ে যেত, ওদের ঢালে সামনে জায়গায় পেতো, হাতুড়ি দিয়ে মেরে গদা ফদা নিয়ে যেত ভাই, তো গদা নিয়ে আর যুদ্ধ, এটা রামায়ণ না মহাভারত, তো ঠিক আছে, এটা তো ভাবতে হবে টেকনোলজি, তো এটা রামায়ণ মহাভারতের যুগ নয়, তো ওরা গদা ছাড়ো, ঠিক আছে। তো কেস হচ্ছে এটা, যার ফলে কি হবে, যুদ্ধতে হার তো নিশ্চিত, কারণ আর ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব নেই। আর ওর টেকনোলজিতে কি আছে, ওর টেকনোলজি থেকে কি আছে, ওরা একে অপরকে রোজ কি করে একে অপরে রোজ ওরা কি করে ট্রেনিং করে, ওরা টাকার জন্য যুদ্ধ করে না, ওরা ধর্ম যুদ্ধ করে, ওদের মরতে ভয় নেই। এবার এখান থেকে সৈন্য গেছে, ওরা বলে ওদের সৈন্যকে লাগে থাক ভাই, আমি এখন মরবো না, মানে বুঝতে পেরেছে, সৈন্যদের গেছে, ও ভাবছে ওদের যুদ্ধ আমি কেন মরবো, রাজা পাঠিয়েছে, ও তো সেফ সাইড থাকার লাস্টের দিকে থাকবে, সেফ সাইড থাকার চিন্তা ভাবনা করবে, ঠিক আছে। তো এমনি অনেক রকম এখানে থেকে যাবে, যার ফলে কী হবে, যুদ্ধে হার হবে। কিন্তু যুদ্ধে যখন হার হবে, রাজা জয়পাল ও তো পাগল হয়ে যাবে, বলবে এত সৈন্য নিয়ে নিলাম সবার কাছ থেকে, এবার সবাই আমার কী ভাববে, মানে ব্যক্তিত্ব কে করবে, রাজা জয়পাল, তাহলে ওর এত সৈন্য, ওর তো মানে মামুদের, আমাদের সুলতান মামুদের এত সৈন্য নেই, তাহলে এত লাখ লাখ সৈন্য নিয়ে হারলো কী করে, ঠিক আছে। ওই জন্য উনি কী করবে, যেই জায়গায় চিতাগুলো জ্বলবে ওখানে উনি চেপে দেবে আর নিজে সুসাইড করে নেবে, কে, রাজা জয়পাল। তাহলে আমরা শুরু ঢুকে গেছি যুদ্ধে, ঠিক আছে।
নেক্সট এবার ও আস্তে আস্তে তাহলে এই জায়গাটা দখল করে নিল। কোন জায়গায় দখল করলো? আফগানিস্তান। ইন্ডিয়া দিকে ঢুকছে, ঠিক আছে। নেক্সট যুদ্ধ হবে 1005, লিখবো 1005। পড়তে ভালো লাগছে তো? এর আগেও তোমরা এগুলো অনেকবার পড়েছো, তাই তো? তো 1005 লিখবো কি? মামুদ অ্যাকুইস্ট বা অ্যাট্যাক্ট, লিখবো 1005। সুলতান মাহমুদ অ্যাট্যাক্ট মুলতান বা কনকোয়ার্ড মুলতান দখল করে নেয়। কার সাথে যুদ্ধ হয়েছিল মুলতানে? অ্যাট দ্যাট টাইম দ্য রুলার অফ মুলতান ওয়াজ আব্দুল ফাতে দাউদ। মানে একই জিনিস। মুলতানের রাজার কে ছিল সেই সময়? আব্দুল ফাতে দাউদ ছিল। আব্দুল ফাতে দাউদের সাথে কার যুদ্ধ হয়েছিল? মামুদের সাথে আব্দুল ফাতে দাউদের যুদ্ধ হবে, যার ফলে কে হারবে? একদম মুলতানের রাজা হেরে যাবে, আর দাউদ কি হয়ে যাবে? হেরে যাবে। আর এদিকে সুলতান মাহমুদ জায়গাটা দখল করে নেবে, মুলতান। তাহলে মুলতান দখল হলো কত সালে? 1005। নেক্সট লিখবো 1008। 1008 1008-এ ওয়ার হবে কার সাথে? আনন্দ পালের সাথে। আনন্দ পাল হবে জয়পালের ছেলে, ঠিক আছে। যে জয়পাল বললাম, যে সুসাইড করলো, উনার ছেলে কে হবে? আনন্দ পাল। আনন্দ পালের সাথে ঝামেলা হবে। আনন্দ পাল কী করবে? বাবার মতো আবার কি করবে? ও সবাইকে ডাকবে, সবাইকে ডেকে কি করবে? আনন্দ পাল যেমন কনৌজ, তারপরে তোর আজমের, গোয়ালিয়র, তারপরে আমাদের মালওয়া, এদের সব সৈন্যগুলোকে নেবে, সব আনন্দ পাল মানে কার ছেলে? জয়পালের ছেলে। দিয়ে যে পরে এর সাথে যুদ্ধ হবে। যুদ্ধ হওয়ার পর কী হবে? আনন্দ পাল জিতবে না হারবে? আনন্দ পাল আবার হেরে যাবে, কিন্তু বাবার কাজটা আরও করবে না। হ্যাঁ, দিয়ে কী হবে? মাহমুদ আস্তে আস্তে ঢুকতে শুরু করবে, মুলতান পেরিয়ে মাহমুদ এইদিকে ঢুকে যাবে পুরো। সৈন্য নিয়ে আসে, সৈন্য নয় মানে যেসব রাজাদের কাছ থেকে তিনি করে, সেগুলো হচ্ছে কনৌজ, আজমের, গোয়ালিয়র, মালব, এগুলো সব। নেক্সট 1018 লাগবে না, 1018 লিখবো দ্য ওয়ার উইথ রাজ্যপালের সাথে যুদ্ধ হয় 1018-তে। গুজরাট, ঠিক একটু আগে গুজরাট। নেক্সট লিখবো 1021। 1021-এ যুদ্ধ হবে বিদ্যাধরের সাথে, ওয়ার উইথ বিদ্যাধর, তাই না? এই যুদ্ধে কি হবে? এই বিদ্যাধরের সাথে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের চুক্তি হবে প্রথমবার। বিদ্যাধর ওকে কি করবে? হারবে না, দুজনই ডিফিট মানে হবে, দুজন মানে ভয়ঙ্কর হবে। লাস্টে বিদ্যাধরের সাথে ওর কী হবে? ট্রিটি হবে, ও আর এদিকে আসবে না, ঠিক আছে। মানে বিদ্যাধর একটা ইম্পর্টেন্ট কিং। আমরা হিস্ট্রি পড়বো বিদ্যাধরের, আমরা এখানে স্লাইডভাবে চলে যাচ্ছি, কিন্তু আমাকে পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। এবার কেস কী হবে না? কেস হবে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট। উনি যতবার আক্রমণ করবে, তারা সেই এতগুলো আক্রমণের মধ্যে একটা ইম্পর্টেন্ট আক্রমণ হবে সোমনাথ টেম্পল আক্রমণ, তাই না? কত? একে অপরকে আর আক্রমণ করবে না। না না, ও ইন্ডিয়ার রাজাই ছিল না। আমাদের এই রে এমপি চন্দের
বলে দিচ্ছি। নেক্সট আক্রমণ হবে 1025, যখন ও ভারতে 16তম আক্রমণ, 25-26 হয়ে যায়, যখন চলে যায় তখন ও জানুয়ারি ঢুকে যায় আর কি। তো 1025-এ ও 16তম আক্রমণ করবে, 16 বার আক্রমণ করবে, বারবার আসবে আক্রমণ করবে, তাই না? আক্রমণ করে বারবার কি ও চলে যায় গজনি? হ্যাঁ, ও এখানে সাম্রাজ্য বিস্তার করতে চায়নি, উনি এখানে কি করতে চাইছিলেন? লুট করে নিয়ে যেতে যাচ্ছেন, সাম্রাজ্য ওর এখান থেকেই চালানো হবে, এখানটাকে ও এখান থেকে নিয়ে এটাকে কি করবে, ওটাকে একদম পুরো মানে একটা উন্নত করবে গজনি, ঠিক আছে? এটাই তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল। তো এখান থেকে নিয়ে যাবে প্রথম কথা। তো উনি আর একটা থাকবে সোমনাথ টেম্পল, ও কিন্তু বারবার আসবে সোমনাথ টেম্পলে আক্রমণ করতে, কিন্তু সফল হবে না। প্রত্যেকবার না, ম্যাক্সিমাম মোটিভ থাকবে সোমনাথ টেম্পল, কিন্তু ও সফল হবে না। 1025-এ যখন ও সোমনাথ টেম্পল ঘেরাও করবে তখন কি হবে, সেইবার উনি কী করবে, সোমনাথ টেম্পলে আক্রমণ করবে। সোমনাথ টেম্পল সম্বন্ধে আমরা একটু জেনে নেওয়া দরকার। এটা আছে গুজরাটের সৌরাষ্ট্র। ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সোমনাথ টেম্পল, এত সোমনাথ টেম্পল? প্রথম হচ্ছে সোমনাথ টেম্পল এমন একটা টেম্পল যেটা নাকি বলে সাউথ পোলের সাথে এটা কানেক্টেড আছে একদম, এই বরাবর, ঠিক আছে? এই টাইপের আছে কিছু পৌরাণিক ব্যাপার। সোমনাথ টেম্পলে যে শিব মূর্তি ছিল, শিবের মন্দির, যেটা সবসময় ভাসমান অবস্থায় থাকতো, একদম পুরো ভাসমান অবস্থায় থাকতো। আর যখন এটা সন্ধ্যা আরতি হতো না, তখন ওই যে ভগবানের যে চোখ করা থাকতো সেখান থেকে আগুন এড়িয়ে বেরোতো, ঠিক আছে? সোমনাথ টেম্পল বলছি তো, সোমনাথ টেম্পল হেভি জাগ্রত টেম্পল, ঠিক আছে, শিবের উপাস্যদের। এই নিয়ে তো প্রচুর অনেক কথা থাকবে সোমনাথ টেম্পলে। সোমনাথ টেম্পলে সেই সময় মানে 10,000 অ্যাবাউট 15,000 লোক ওখানে বসবাসই করতো টেম্পলে, মন্দির, পূজারি ওই পাওয়া যায়। আর তার সাথে 400 থেকে 500 অ্যাবাউট 500 থেকে মানে 500 অ্যাবাউট শুধু কি যা দেবদাসী থাকতো, এনসিয়েন্ট দেবদাসী। 500 যদি দেবদাসী থাকে আর যদি 10,000 লোক থাকে ওই মন্দিরে, তাহলে ওই মন্দিরের এরিয়া কত বড় হতে পারে? প্রচুর বড় এরিয়া নিয়ে মন্দির ছিল সেই সময়। এনসিয়েন্টে সেই সময় ভারতের সবথেকে বড় মন্দির ছিল সোমনাথ টেম্পল, ঠিক আছে? বুঝতে পারছি, গুজরাটের সৌরাষ্ট্র, এই জায়গায় মন্দির, সৌরাষ্ট্র গুজরাটে, ঠিক আছে? সোমনাথ টেম্পল, ওখানে কি হতো, ভগবান কি হয় ঝুলন্ত অবস্থায় থাকতো শিবলিঙ্গ, সোমনাথ টেম্পলে। এইবার হ্যাঁ, দেবদাসী মানে কি, হোয়াট ইজ দেবদাসী? দেবদাসী আর হিস্ট্রিতে পড়তে হবে আমাদেরকে, পয়েন্ট জানো কেউ? দেবদাসী বলা হতো যেই সব মান্যত করা হতো আগে হিন্দু ধর্মে, তাহলে বাচ্চা হলো, মেয়ে বাচ্চা হলো, তা এমন সময় মান্যত আমি এখানে আপনাদেরকে একটা দেবদাসী দেবো, বা এরকম মানে দেবতার সেবা করবে ওরা মেয়েকে। বাচ্চা অবস্থাতে সুন্দর দেখতে হতে হবে, ঠিক আছে? সুন্দর দেখতে যে মহিলা হবে বাচ্চা, ঠিক আছে, সে বাচ্চাগুলোকে ভগবানের দান করে দেওয়া হতো মন্দিরে ছোট অবস্থায়। তাদের কাজ কি থাকবে? তাদের কাজ থাকবে ছোট থেকে আমার মন্দিরের যে ভগবান আছে তাদের পূজা অর্চনা করা, কিছু আরতি ফারতি দেখানো, তার সাথে গান নাচ এগুলো থাকবে তারা করতে মেন মোটিভ। কিন্তু তারা কোনো বিয়ে করতে পারবে না, বিবাহিত হতে পারবে না, এটা দেবদাসী কথা বলে। আমাদের এনসিয়েন্ট এখানে চলতো, এখন আর চলে না, তাই না? তো আছে, এগুলো ছিল ভারতবর্ষে সব কিছু, ঠিক আছে? দেবদাসী কথা আমরা স্লেবের সম্বন্ধে পড়বো, অনেক ডিটেলস আছে স্লেব সম্বন্ধে, যাচ্ছি এই সপ্তাহে কমপ্লিট হবে। তো এই যখন আসে যে এই অদ্ভুত ব্যাপারটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, কিন্তু কি করে উনি পুরো মন্দির জুড়ে সোনার সব কিছু সব ভেঙে সব লুট করে নিয়ে যায়, মন্দিরের মূর্তি গর্ভগৃহে যায়, আর যে পরে মন্দির ভাঙার পর
সবাই বলে তোমার যা নেবার আছে নিয়ে যাও, হিন্দু পুরোহিত যা নেবার আছে সব কিছু নিয়ে নাও, কিন্তু এই কাজ অধর্মী কাজগুলো করবে। তো তাকে সব কিছুটা কিন্তু তিনি মানে না, তোমার ওই ব্যাপারটা এটা কী ব্যাপার নিয়ে ও মূর্তিটাকে ভেঙে দেয়। ভাঙার পর নামায়, পুরো মন্দির ভাঙে, দিয়ে দেখে যে ওটা পুরো ম্যাগনেটিক ফিল্ড ছিল, পুরো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ম্যাগনেটের দিয়ে ওটাকে করানো ছিল মন্দিরটা। তো কী টেকনোলজি ছিল সোমনাথ টেম্পলটা কি সেই বছরে তৈরি হয়নি যে বছর আক্রমণ করছে, তার কয়েক হাজার বছর আগেকার তৈরি, গুপ্ত যুগের সেই যুগের সময় তৈরি। তো বুঝতে পারছো তারা কী কী জ্ঞান জানতো এনসিয়েন্ট লোকেরা, আর আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি। ঠিকই আছে, চালিয়ে যাও, তাই না? তো আমরা কি লিখলাম, তো ও ভাঙবে, মূর্তিটাকে ভাঙবে, সব নিয়ে যাবে, ওখানে যত সোনা মূর্তির ভিতরে, আর মূর্তির যে পাথর থাকবে সেখানে অনেক রকমই থাকবে। তারপরে ওই নিয়ে ঝামেলা হবে, মূর্তিটা কি, সবাই বলে মূর্তি রেখে দাও, এই করে দাও। কী করবে মূর্তিটা কি দিয়ে দেবে? দিলে একে অন্য নাম হবে, মূর্তি কি ভেঙে দেবে? যে মূর্তিটাকে সাথে করে নিয়ে চলে যায় ও কাজ নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, 16 টাইমে ওর আক্রমণ হবে এই সোমনাথ টেম্পল, ধ্বংস করে দেবে সোমনাথ টেম্পল, ঠিক আছে? আশা করছি এগুলো ভুলা যাবে না কোনো হিস্ট্রি যেগুলো আমি বলছি, তাই না? কিন্তু যতবার আসতো আর যতবার এখানে যেত না, এই আসবে আর যাবে, ঝামেলা করবে, লুট করে নিয়ে যাবে, বারবার এই যে জাটরা, যে জাটদের মধ্যে আমরা কি জানলাম, হ্যাঁ, এবার বারবার ওরা জাটরা যে পরে ওকে কিন্তু প্রত্যেকবার জ্বালাবে। এখান থেকে যখন আক্রমণ করে যাবে এই জায়গাটা, জাট যে জাতিগুলো ওরা কিন্তু ছাড়বে না, জাটরা ওদেরকে জ্বালাবে বারবার। ও লাস্টে বলে যায় যে একবার আমি তোমাদের জন্য আসবো, চাপ নিও না, ঠিক আছে? দিয়ে যে 17 বার দেওয়া আক্রমণটাও জাটতে না আসে, আর জাটগুলোকে ওদেরকেও লুট করে, ওদেরকেও মারে, দিয়ে চলে যায়। তো যতবার ও যেত না, যখন প্রথম থেকে শুরু করে, ওরা যাবার সময় ওই জাটরা ওদেরকে বহুত তং করতো এই মাহমুদকে, সুলতান মাহমুদ। দু কথা দিয়ে যায় যে লাস্টবার আমি যখন ফিনিশিং দেবো তখন তোমাদেরকেও আমি একবার নেবো ব্যাপারটা। তো লাস্টবার এসে পরে কী হয়, ওদেরকেও লুটফুট করে, মানে যা ছিল ওদের লুটতে এসেছিল, তো ওনাদেরকেও লুট করে, একটা জাতিকে লুট করে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছিল হিস্ট্রি। তো নেক্সট লিখব 1027 কী হবে, জাটদের সাথে যুদ্ধ হবে, অ্যাকচুয়াল জাটদেরকে লুটে উনি চলে যাবেন। আর 1030 কী হবে, উনি মৃত্যুবরণ করবেন, ঠিক আছে? এবার গজনির যে ছিল, গজনির মাহমুদের দরবারে উনি কিন্তু ডিপ্লোম্যাটিক কিং প্লাস অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, এমনি যাই হোক। তো ওনার দরবারে কিছু জুয়েলস থাকতেন, মানে কিছু রত্ন লোক থাকতেন, তারাও কিন্তু জ্ঞানী গুণী ছিল, ঠিক আছে? তো আমরা নাম লিখব যে তার ফেমাস পার্সোনালিটি অফ বা ফেমাস জুয়েলস অফ গজনিজ বা মাহমুদ গজনির রাজসভায় কারা থাকতো অ্যাকচুয়াল, ঠিক আছে? পার্সোনালিটি। এর সময় আমরা নাম শুনেছি আল বিরুনি, এর রাজসভায় থাকতো ভাই, তাই না? ফিরদৌসি নাম শুনেছি, তারপরে উদ্বি এর রাজসভায় থাকতো, তারপরে উদ্বির পর ফরবি এরা সব এর রাজসভায় থাকতো। কিন্তু আমরা তো শুধু এইভাবে জানলে হবে না, মেন্সে তো এইভাবে কোয়েশ্চেন দেবে না, আমাদের জানতে হবে, ঘাঁটতে হবে দেখে নিয়ে। তা আমরা প্রথম জানবো ফিরদৌসি, 1 নম্বর লিখব। ফিরদৌসি সম্বন্ধে জানি, ফিরদৌসি ছিল কোর্ট পোয়েট অফ কার, মাহমুদের কোর্ট পোয়েট ছিল ফিরদৌসি। ফরাসি বিদ্বান ছিলেন, একে ইস্টার্ন হেমার বলা হয়। ফিরদৌসি ইজ অলসো নোন এজ ইস্টার্ন হোমার বা পূর্বের হোমার বলা হয়। হ্যাঁ, হোমার কে ছিল? হ্যাঁ, কি? হ্যাঁ, লেখক ছিলেন, তাই না, হোমার। তো নেক্সট আমরা জানবো ফিরদৌসি। তো ফিরদৌসি যদি বলে কোর্ট পোয়েট অফ সুলতান মাহমুদ, কি হবে অ্যান্সার? ফিরদৌসি। ইনি একটা বই লিখে, বইটার নাম কি? শাহনামা লিখবো। ফিরদৌসি রিটার্ন আ বুক হুইচ ইজ নোন অ্যাজ শাহনামা। হ্যাঁ,
এটা আফগানিস্তানের মহাভারত বলা হয় শাহনামাকে। লিখবো শাহনামা ইজ অলসো নোন অ্যাজ মহাভারত অফ আফগানিস্তান। এবার ফিরদৌসি শাহনামা, ঠিক আছে, এই বইটা মুখস্থ করে রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু অনেক সময় মুখস্থ থাকবে না, গুলিয়ে যাবে, তাই না? কারণ অনেক যখন পড়বে। তা আমি একটা গল্প বলে দিই, যে গল্পটা হয়েছিল এই বইটা লেখার সময়। কী গল্প হয়েছিল? ফিরদৌসি তার রাজকবি, উনি যখন রাজসভায় মাহমুদ গজনী যখন বসে থাকতেন, তো রাজসভায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তি থাকতেন, তার মধ্যে ইনি থাকতেন। এনার সাথে তার হাসি মজাক সব কিছুই চলতো, ঠিক আছে। তো এবার বলছে ফিরদৌসিকে সব কিছু শেয়ার করতো, যে ফিরদৌসি আমি তো আজ অব্দি একটা যুদ্ধ হারিনি, ঠিক আছে, আমি এত কিছু করেছি, তা আমার হিস্ট্রি সবাই জানবে কী করে, আমাকে সবাই মনে রাখবে কী করে আমার মরে যাওয়ার পর? তখন বলে সেটাও তো ঠিক কথা, তা আমাকে লোক জানবে কী করে, আমি তো মরে যাব, তাই না, কোনোদিন। তা আমার সম্বন্ধে জানবে কী করে, আমি কীভাবে অমর থাকবো? তো বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। ফিরদৌসি বলে যে আমি তোমার সম্বন্ধে তোমার বায়োগ্রাফি লিখব। তো বলে ঠিক আছে, তাই সে শুরু করো তাহলে। বলছি কিন্তু 4000 ওই সোনার মুদ্রা লাগবে আমার, তুমি যত লুট করে নিয়ে এসছো সব তো আমাকে তো দিতে হবে। বলছে দেবো, যেহেতু আমি সারা জীবন অমর থাকবো, তার মধ্যে সব জায়গায় কেউ টিউশন পড়ালে তোমার কথা বলবে, তো অবশ্যই দেওয়া হবে, ঠিক আছে। আমার কথা যখন বলবে, ভারতে টিউশন পড়াবে সেখানে বলবে, তাই না, তো অবশ্যই দেওয়া হবে। তো লিখতে শুরু করে, ও রোজ ওর রাজসভায় আসে, একটা পাতলা বড়া বই লিখে খাতা নিয়ে আসে, ডায়েরি, এসে বসে, কোনোদিন লিখে না, আবার চলে যায়। আবার আসে রাজসভায় সকাল হলে, আবার কোনোদিন লিখে না, চলে যায়। এমনি করতে রীতিমতো চলে যায়, যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কেটে যায়, ওই ডায়েরি নিয়েও আসে, ঠিক আছে। ওই একটা ডায়েরি পাতলা পড়া ডায়েরি নিয়ে আসে। তারপরে 4 বছর পর ও যখন বিরক্ত হয়ে যায়, 4-5 বছর পর, তখন বলে আমার এটা কই, আমার যে তুমি বায়োগ্রাফি লিখছো, তো কই আমার বায়োগ্রাফি তুমি যেটা? তখন ও বলে তোমার বায়োগ্রাফি যেদিন বলে, তখন বলে তোমার বায়োগ্রাফি কিন্তু রেডি হয়ে গেছে, এই নাও তোমার ওই ডায়েরিটা ওকে দিয়ে দিয়েছে। তো ও বলছে এইটুকু ডায়েরি আমার সারা জীবনের, তাহলে এইটুকু পাতলা জিনিস দেখে আমার তো মুড খারাপ হয়ে যায়। বলছি তুমি যা জিনিস লিখেছো এটাতে তুমি 4টা সোনার মুদ্রা পাবে, দিয়ে ওকে 4টা সোনার মুদ্রা দিয়ে দেয়। ফিরদৌসি কিন্তু সেখানে রেগে যায়, তুমি কথা মতো কথা রাখোনি, ঠিক আছে। তো ফিরদৌসি তারপরে রাজসভা থেকে চলে যায়, আরও কোনোদিন ও রাজসভায় আসে না। কিন্তু যখন এই বইটা যেটা ও লিখেছিল, ওটা যখন সবাই জানতে পারে ওইটা সম্বন্ধে, তখন সবাই রাজার কাছে চলে আসে। কারণ ওখানে এমন কিছুই এর সম্বন্ধে লেখা রয়েছে, সুলতান মাহমুদের সম্বন্ধে, ইসলাম ধর্মকে নিয়ে, ওর প্রতি ইসলাম ধর্মেরই বা ও যে রাজ্য বিস্তার, ওর কিছু ভালো গুণ, যখন সবাই ওর প্রতি কী হয়, অ্যাট্রাকটিভ হয়, সবাই চলে আসে সুলতান মাহমুদের কাছে, এসে বলে যে না আপনার বায়োগ্রাফি খুব সুন্দর হয়েছে, এইটুকুর মধ্যে, মানে ও সারাংশ টাইপের লিখেছিল ব্যাপারগুলো, জিস্ট করেছিল ব্যাপারগুলো, সে এক কথা, মানে ওর মিনিংসই আলাদা ছিল, যে আমরা পেশি যে হয় না, ওই টাইপের লিখেছিল ব্যাপারটা। তখন সব পুরো ইরাক ইরান সব দিক দিয়ে, আরব ফারব সব দিক দিয়ে রাজারা তার সাথে দেখা করতে আসে, কে লিখেছিল এটা? তখন তো পুরো পাগল হয়ে গেছে যে এটা তো ভাই এটা কী হয়েছে। তখন ও বলে না, তাহলে তো আমার ভুল হয়েছিল, ফিরদৌসিকে বার করে দেওয়া এভাবে। তাহলে ফিরদৌসির কাছে যায়, আস্তে আস্তে যখন যায় ওরা রাজসভা থেকে সবাই মিলে ফিরদৌসির কাছে, যে ফিরদৌসির গ্রামে ঢুকবে, তখন দেখছে সবাই সাদা সাদা কাপড় পরে যাচ্ছে। সেই দিনই ফিরদৌসি মারা যায়। তো ওর এটা জীবনের সব থেকে বড় আক্ষেপ থাকে। তাহলে এটা হচ্ছে ফিরদৌসির গল্প। ফিরদৌসি কী লিখেছিল? শাহনামা। আর যেটা কোথায় হয়েছিল, কার সম্বন্ধে লেখা? আমাদের সুলতান আমাদের, ওটা আবার ফোর্ট পোয়েট ছিল, তাকে ইস্টের হোমার বলা হয়, তাই না? ঠিক আছে, এটা বুঝলাম। নেক্সট লিখব 2 নম্বর যে ছিল রাজসভায়, সে হচ্ছে আল বিরুনি, তাই না? কি বলা হয় একে? আল বিরুনি বলা হয়। আল বিরুনি লিখব। ইনিও ফরাসি, মানে ফার্সিবিদ ছিলেন, আর তার সাথে ইতিহাসবিদও ছিলেন। ইনি ভারতে কিছুদিন এসে থেকেছিলেন, তাই না?
ইনি ভারতের সাংস্কৃতিক, ভারতের কালচার, ভারতের এই সম্বন্ধে অনেক অনেক কিছু বই লিখেছেন। তার মধ্যে ইম্পর্টেন্ট যে বই না সেটা হচ্ছে লিখব কি, তাহকিক হিন্দ, তাহকিকি হিন্দ বা ভারতনামা, তাহকিকি হিন্দ বা ভারতনামা। তাহকিকে হিন্দ और বা ভারতনামা। ভারতনামা কে লিখেছিল? আল বিরুনি, তাই না? আল বিরুনি লেখা থেকে এই বইগুলো থেকে আমরা ভারত সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আল বিরুনি লিখে গেছে ভারত সম্বন্ধে, এখানকার সংস্কৃতি, কালচার, এখানে মানুষ সম্বন্ধে ইনি লিখে গেছেন যে ভারতে মানুষদের জ্ঞান যাদের আছে তাদের প্রচুর অহংকার আছে। এটা কিন্তু ঠিক না, সেটা কিন্তু ঠিক না। সেটা এই বই থেকে আমরা বুঝতে পারি। যারা একটু জ্ঞানী হয়, যারা গুণী হয়, তারা নিজেদেরকে প্রচুর অহংকার করে। এটা ভারতীয়দের খারাপ গুণ, অন্য কোথাও এটা করে না। সেটা এখানে বলেছে আল বিরুনি, এটা এখান থেকে জানতে পারি। আল বিরুনি তার এই বইতে বলে গেছে, তাহকিকি হিন্দ বা ভারতনামা থেকে পড়ে গেছে। তিনি প্রথম কোনো রাইটার বা প্রথম কেউ যে ভারতে এসে যে মুসলিম ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ কুরআনকে অধ্যয়ন করে, ঠিক আছে? তিনি প্রথম ভারতে কেউ যে ভারতে এসে, ভারতে প্রথম যদি বলেন কুরআনকে পড়ানো হয়, পড়ে কোরআন যে এখন সব জায়গায় পড়ে, তাই না? কত মসজিদ আছে, কত আগে তো ছিল না। তো প্রথম যে ব্যক্তিটা ভারতে প্রথম কোরআন পড়েছিল সে ব্যক্তিটা কে ছিল? আল বিরুনি, ঠিক আছে? এখানে এসে অধ্যয়ন করেন, এর মিনিং সবাইকে বোঝায়, এইসব ব্যাপারগুলো। হ্যাঁ, পড়িয়েছিল, নিজে অধ্যয়ন করেছিলেন এখানে। নেক্সট লিখব উদ্বি, UTBI আছে, তাহকিকে হিন্দ, কিতাবুল হিন্দ, এই বইগুলো আছে আমার দেশের। কি বলে? আল বিরুনি, কিতাবুল হিন্দও আছে, আল বিরুনি, ঠিক আছে? এবার আমরা উদ্বি লিখব। কি অল বিরুনিতে আমাদের ভারতে, আমাদের এখানে তো ভারতের রাজাদের তখন ইম্পর্টেন্ট, ঘুরি যেখানে যেখানে আমাদের সরি মামুদ যেখানে যেখানে সেখানে সেখানে যাবে। হ্যাঁ, ওর সময়কার, ওর সভাকবি তো, ওকে তো মেরে মেরে নিয়ে যাবে না। এই কি রাজার সাথে থাকবে, ওরা এমনি ঘুরে বেড়াবে, অমনিভাবে আসবে না। কিন্তু যখন 1025-এ সোমনাথ টেম্পল আক্রমণ করে, তখন ওখানকার গুজরাটের রুলার ছিল ভীম ওয়ান, হ্যাঁ, বা ভীমা ওয়ান, যেটা চালুক্য রুলার ছিল, ঠিক আছে? তারপরে ভীম ওয়ান ওইটাকে আবার তৈরি করাবে, তাই না? আছে, সব হিস্ট্রি পড়ে যাবে, সব কভার হয়ে যাবে, চাপ নিও না। নেক্সট লিখবো আমরা উদ্বির ক্ষেত্রে লিখব কোর্ট হিস্ট্রিয়ান ছিলেন মামুদের উদ্বি যে বইটা লিখেছে কিতাব উল ইয়ামিনী আর তারিকি ইয়ামিনী, কিতাব উল ইয়ামিনী আর তারিকি ইয়ামিনী, YAMINI, কিতাব উল ইয়ামিনী আর তারিকুল ইয়ামিনী, কিতাব উল ইয়ামিনী আর তারিক উল ইয়ামিনী, এই বুকসগুলো লিখলো কে লিখলো? উদ্বি, তাই তো? রোড দ্য বুক অফ কিতাব উল ইয়ামিনী। আর দ্য মিনিং অফ ইয়ামিনী অলরেডি আমি বলে গেছি। বংশটা ইন্ডাস্ট্রি মানে বংশটাই তো ইয়ামিনী বংশ ছিল না, ওই জন্য তাদের সম্বন্ধে লেখাচ্ছে, বুঝতে পারলি? বই তাদের সম্বন্ধে, কিতাব, বুঝতে পারিস তো? আর যদি কিতাব উল হিন্দ হয়ে যায় আমাদের অল বিরুনি, হিন্দ হলে অল বিরুনি, আর যদি ইয়ামিনী হয় তখন উদ্বি, ঠিক আছে? লিখব উদ্বি মানে ডিসক্রাইব মামুদ's invention to India as, উদ্বি ডিসক্রাইব মামুদ ইনভেনশন টু ইন্ডিয়া as, মামুদ's invention বা invent to India as holy war, holy HOLY, holy war WAR / দিয়ে লিখব জেহাদ,
বলছে এটা মানে কি বলছে, উদ্বি বলেছে মামুদের ভারত ইনভেনশনকে কি বলেছে, জেহাদ বলেছে বা পবিত্র যুদ্ধ। কেন পবিত্র যুদ্ধ, কেন ধর্মযুদ্ধ যে বলেছিলাম প্রথমেই বলে গেছে পয়েন্টটা আমি, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। নেক্সট লিখবো, এই 1017 এডিতে আমাদের কি আল বিরুনি ভারতে এসেছিল। হ্যাঁ, আল বিরুনি কামস টু ইন্ডিয়া কবে, 1017 AD আল বিরুনি কামস টু ইন্ডিয়া। ঠিক আছে, 1017 এডিতে আল বিরুনি ইন্ডিয়াতে এসেছিল। নেক্সট আর কিছু লিখে নেবো এক দুটো জিনিস, যেমন হচ্ছে মামুদ ইজ অলসো নোন অ্যাজ, বা মামুদ গাজী, সুলতান মামুদ গাজনী ইজ অলসো নোন অ্যাজ, এর আরেকটা নাম ছিল বাতিস্কা, BATSIKAN। বি লিখবো, মামুদ ইজ অলসো নোন অ্যাজ BATSIKAN, BATSIKAN বাতিস্কা, মানে হচ্ছে কি আইডল ডেস্ট্রয়ার, মানে হচ্ছে মূর্তি ধ্বংসকারী, যারা মূর্তি, হ্যাঁ ঠিক আছে, এটাকে মূর্তি ধ্বংসকারী, এরাকে একে আইডল ডেস্ট্রয়ার বলা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি বলে এই যে সুলতানরা আমাদের ইসের গজনীর সুলতানরা মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করেছিল, সুবুক্তগিন। তার ছেলে কি হবে, মামুদ। মামুদ তো পুরোপুরি আসবে যাবে, ও তো মানে আমাদের কি বলে ওইটাকে কি বলে মান্থলি করে নেবে। ঠিক আছে, তো 17-18 আসবে যাবে, তো ও তো মান্থলি করে নেবে। এর আগের দিন আমরা কতটা করেছিলাম, এই যে আলপ্তগিন যে বললাম, সে কত সালে গজনিটা ফাউন্ড করেছিল বা গজনিতে গেছিল, 926 মনে রাখবো। ঠিক আছে, 926-এর সময়কালে আলপ্তগিন এই গজনিতে ও বসবাস শুরু করেছিল। 926 আলপ্তগিন, এটা হচ্ছে কার, আলপ্তগিন। তিনটে জেনারেল, প্রথম হচ্ছে আলপ্তগিন, তারপরে হচ্ছে সুবুক্তগিন, তারপরে কি হবে মামুদ। তো মামুদের দাদু হচ্ছে আলপ্তগিন, মামুদের বাবা হচ্ছে সুবুক্তগিন। এরা সব আফগানিস্তানের যে গজনির শাসক ছিলেন এরা। সুবুক্তগিন, প্রথম আক্রমণ কত লিখবো, দ্য ফার্স্ট তুর্কি ইনভেনশন অফ ইন্ডিয়া ইজ সুবুক্তগিন, লিখে রাখবো। দ্য ফার্স্ট তুর্কি ইনভেনশন অফ ইন্ডিয়া ইজ সুবুক্তগিন ইন 986 AD। সুবুক্তগিন প্রথমবার আক্রমণ করবে।